নমস্কার, শুরু করছি বাংলা বলছি। আজ সারাদিন ধরেই যাদবপুর কাণ্ড ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। আজকে দফায় দফায় কর্মসূচি আমরা দেখেছি যে এসএফআই আজকে পথে নেমেছে ব্রাত্য বসুর গ্রেফতারির প্রতিবাদে। একই সঙ্গে এবিভিপিও পথে নেমেছে এবং এই মুহূর্তে এবিভিপির কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি। এই মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদম গেটের মুখে। সেখানে এবিভিপির সঙ্গে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভোট দিয়ে মানুষ একটা কথা বলতে চাই। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন ঘটনাস্থল থেকে। অরিত্র, দেখো, একদমই আজকে দফায় দফায় যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তার চত্বর উত্তপ্ত হয়। বিকেলে বিজেপি যুব মোর্চার মিছিল, এসএফআই এর মিছিলের পরেই সন্ধ্যা নাগাদ এবিভিপি অর্থাৎ বিজেপির যে ছাত্র সংগঠন তাদের একটি মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে দেখা যায় এবং প্রবেশ করার পরেই কার্যত উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। যেটা অভিযোগ যে এসএফআই এর কর্মী সমর্থকদেরকে ধাক্কাধাক্কি করা হয়, তাদের পোস্টার ছিঁড়ে ফেলা দেওয়া হয় এবং পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন ডিসি, এসএসডি সহ বিরাট পুলিশ বাহিনী এবং এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। তবে এসএফআই এর কর্মী সমর্থকদের তরফ থেকেও কিন্তু পাল্টা প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারা আরো একটি মিছিল করতে পারেন বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। অরিত্র, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আমরা সেদিকে ডেফিনেটলি তোমার কাছ থেকে আপডেট নিতে থাকবো এবং একই সঙ্গে ছবিও আমরা দেখাতে থাকবো। এই মুহূর্তে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। চলো কমপ্লেন করে নেবে, মুখে একটু জল দাও, মুখে একটু জল দাও দিয়ে চলো। সামনে ম্যাডাম আছেন, কোথায় কোথায় হাওয়া দাও, হাওয়া দাও। লাইভে 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 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 বিশ্ববিদ্যালয় চত্বরে এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা আলোচনার জন্য উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন এসএফআই এর পক্ষ থেকে দেবাঞ্জন দে, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য, সিপিআই এর পক্ষ থেকে সৈকত গিরি, রয়েছেন আইনজীবী অর্ক নাগ। যে অর্ককে আমরা দেখেছি একটি আরটিআই ফাইল করতেই যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে গত পরশুর ঘটনার পরই আরটিআই ফাইল করেছে অর্ক। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য এবং যাদবপুরের প্রাক্তনী অরিত্র দত্ত বণিক। আমি প্রথমে আসবো দেবাঞ্জনের কাছে। দেবাঞ্জন, আমরা আজকে সারাদিন ধরে আমরা দেখলাম এসএফআইও পথে নেমেছে। গোটা রাজ্য জুড়ে ক্রিমিনাল ব্রাত্য বসু তার গ্রেপ্তারের দাবিতে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়তে আজকে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল এসএফআই। একই সাথে আরও নানান বামপন্থী ছাত্র সংগঠন তারা এই ছাত্র ধর্মঘটের ডাকে সাড়া দিয়ে তারা সমর্থন জানায়, সংহতি জানায়। গোটা রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বাত্মক ছাত্র ধর্মঘট হয়েছে। ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে ছাত্র ধর্মঘটে যোগ দিয়েছে। বেশিরভাগ জায়গাতেই অধ্যাপকরা, মাস্টারমশাইরা, শিক্ষাকর্মীরা, ইভেন অভিভাবকরা তারা একত্রিতভাবে এই ছাত্র ধর্মঘটে সামিল হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল প্রথম দিন আজকে। কোনো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও নজর ছিল আমাদের। গতকাল সন্ধ্যের পর থেকে একটা এই ধরনের গুজব তৃণমূলের পক্ষ থেকে, একাংশের মিডিয়ার পক্ষ থেকেও এবং পুলিশের পক্ষ থেকে ছড়ানোর চেষ্টা হচ্ছিল যে উচ্চ মাধ্যমিকের প্রথম দিন এসএফআই হচ্ছে ছাত্র ধর্মঘটের ডাক দিল। বিশ্ববিদ্যালয়ের সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যে কোনো সম্পর্ক নেই এখন, সেইটা এখন মানে নিজেদের পড়াশুনো তাদের সেটার প্রতি একটা সংশয় তৈরি হয়ে যায় ন্যাচারালি। কিন্তু আজকে নির্বিঘ্নেই ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে গেছে, পরীক্ষা দিয়েছে। যখন তারা পরীক্ষার হলে ঢুকেছে তখন তারা দেখেছে যে এক্সামিনেশন সেন্টারগুলোর বাইরেও এসএফআই মে আই হেল্প ইউ এই কার্ড গলায় ঝুলিয়ে হেল্প ডেস্ক
ছাত্রছাত্রীদের জন্য সেইগুলো সংগঠিত করেছে। ঘটনা হচ্ছে এখন এই হেল্প ডেস্কও কাঁচরাপাড়াতে এই হেল্প ডেস্ক তৃণমূল গিয়ে ভাঙচুর করে এসছে। মেদিনীপুর কলেজ, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়তে যখন তৃণমূল দেখছে যে ছাত্র ধর্মঘট সফল হচ্ছে, তখন বাইরে থেকে বহিরাগত গুন্ডাদেরকে পুলিশের সাহায্যে ভেতরে ঢুকিয়ে ক্যাম্পাসের মধ্যে ধর্মঘটটাকে বানচাল করবার চেষ্টা করেছে, সফল হয়নি। ঠিক যেরকম একই উদ্দেশ্য নিয়ে ব্রাত্য বসু ওই দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিলেন ক্যাম্পাসের ভেতরে একটা অশান্তি পাকাতে, ব্যাপক গুন্ডা বাহিনী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের গুন্ডা তৃণমূলের, যাকে কলকাতা বিশ্ববিদ্যালয়তে হাইকোর্টে স্টে অর্ডার এনে অথরিটি ঢোকা থেকে আটকেছে, সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের গুন্ডাকে দেখা গেছে ওই দিন ব্রাত্য বসুর সঙ্গে ওএটিতে ওয়েব কুপার অধ্যাপকদের সংগঠনের মিটিং করতে। কি দরকার তার? মধ্যমগ্রামের টিএমসিপির নেতা অর্ঘনন্দী, আমি নাম করে বলছি, ওই দিন কি করতে গিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়তে ব্রাত্য বসুর সাথে? এখানে অর্কর কাছে আসবো। অর্ক, যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে আরটিআই করেছো, কিন্তু একই সঙ্গে যে অভিযোগ দেবাঞ্জনরা করছে, শুধু তাই না, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেফতারির দাবি করছে এসএফআই, এবং সেই দাবি নিয়ে আজকে রাজপথেও নেমেছে এসএফআই। দেখুন, আমার মনে হয় এসএফআই একদম সঠিক কথা বলছে। এই যে যাদবপুর ইউনিভার্সিটি, এটা তো ভারতবর্ষের পার্ট নয়, এটা তো ইউনিয়ন টেরিটরি একটা অন্য দেশের, চায়না হতে পারে, টিবেট হতে পারে। ভারতের যদি পার্ট হতো তাহলে এই আলোচনা হতো না। পাসপোর্ট ছাড়া ব্রাত্য বসু ঢুকলেন কি করে? তো পাসপোর্টের দরকার তো। ওই এন্টায়ার এলাকাটার মধ্যে যদি কেউ ভিসি হয় সে খুন হয়, যদি কেউ ভিসি হয় তাকে সারা রাত থাকতে হয়। আসলে কালকে কেন এই গন্ডগোলটা হয়েছে এটা আপনাকে বুঝতে হবে। গন্ডগোলটার মেইন কারণ হচ্ছে পরশু ভাইস চ্যান্সেলর একটা ভয়ঙ্কর অপরাধ করেছে। ভাইস চ্যান্সেলরের মাথায় কে ঢুকিয়ে দিয়েছে যে স্কলারশিপের কাগজ ভেরিফাই করতে হবে। এটা তো হতে পারে না। নিয়ম কি? নিয়ম হচ্ছে যে বা যারা যাদবপুর ইউনিভার্সিটিতে একবার ঢুকে পড়বে তারা রাজ্য সরকার কেন্দ্র সরকারের টাকায় মচ্ছব করবে, গাঁজা, মদ, সিগারেট এইগুলোর ব্যবসা চালাবে, এবং এই যে ব্যবসাটা চালাবে এটা চালানোর জন্য যে ভর্তুকি, সেই ভর্তুকির কাগজ জাল হবে। কিন্তু আপনি প্রশ্ন করতে পারবেন না কেন আমি যাদবপুরে পড়ি। আরে ইট ইজ আ ডিফারেন্ট কান্ট্রি উইদিন আ সভারেন কান্ট্রি। তো আমার এখানে প্রশ্ন অরিত্রর কাছে। অরিত্র যাদবপুরের প্রাক্তনী। অরিত্র, এই যে বিভিন্ন সময় যে প্রশ্নটা ওঠে যে ডেফিনেটলি ছাত্র 18 বছর বয়স কারো বাধা মানে না, এটা সুকান্ত ভট্টাচার্যই বলে গেছেন, দেশের আইন বলছে না। কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয় শিরোনামে আসে, যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সবার কাছে, আমাদের সবার কাছে গরিমার, সে বিষয়ে কোনো সংশয়ের অবকাশ নেই, কিন্তু আবার একই সঙ্গে ফর রং রিজনস হেডলাইনে আসছে, এবং সেখানে দাঁড়িয়ে যে দাবিগুলো হচ্ছে, তো কেন্দ্রীয় মন্ত্রী তিনি ঢুকলে আপত্তি, শিক্ষামন্ত্রী তিনি ঢুকলে আপত্তি, এই যে সব নিয়ে যে অভিযোগটা অর্করা করছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কি দেশের বাইরে, যেখানে ঢুকতে আলাদা অনুমতি পত্র নিয়ে ঢুকতে হবে? দেখুন, প্রথমেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা কমন যেটা ফিলোসফি, সেটা হচ্ছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট। মানে এরকম ভেবে নেওয়ার কিছু নেই যে যাদবপুর সিপিএমের বা যাদবপুর তৃণমূলের বা যাদবপুর বিজেপির। সরকার বা রাষ্ট্রে যেই শাসন করুক না কেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের সবসময়ই একটা রাষ্ট্রের মেকানিজমের বিরুদ্ধে বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটা কথা বলবার হিস্ট্রি আমরা দেখতে পেয়েছি। এখন আজকে যে প্রশ্নগুলো উঠছে, আপনি এখন তো ওখানে একটা বিক্ষোভ হচ্ছে, আন্দোলন হচ্ছে, ধর্মঘট হচ্ছে, একটা পলিটিক্যাল রিজন আছে। আপনি অন্যান্য যে কোনো সময় আপনি আপনার প্রতিনিধিদেরকে পাঠাবেন সন্ধেবেলা, আপনি দেখতে পারবেন যে 100টা লোক দেখলে সেই 90টা লোকই তারা যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটাকে সুরক্ষিত করবার জন্য আজকে যে রাজনৈতিক প্রতিনিধিরা প্রশ্ন করছেন যে সিপিএম বাইরের লোক ঢোকাচ্ছে, তৃণমূল বাইরের লোক ঢোকাচ্ছে, এর জন্যই আমার একটা আইডি কার্ড সিস্টেম প্রয়োজন ছিল। দীর্ঘ বছর ধরে বলার পরেও সেখানে গেটে কোনো রকম নিরাপত্তার জন্য আইডি কার্ড সিস্টেম শুরু হয়নি। আইডি কার্ড মানে তো এটা নয় যে বাইরের ছেলেমেয়েরা ঢুকতে পারবে না, কোনো কনফারেন্সে বাইরের লোকেরা ঢুকতে পারবে না, নিশ্চয়ই থাকবে, কিন্তু তার একটা রেকর্ড থাকা প্রয়োজন। কোনো রেকর্ড নেই। আপনি যে কোনো সময় চলে যান, 4 নম্বর গেট কোনো দিন বন্ধ হয় না। আপনি ছাত্র না আপনি জঙ্গি না আপনি কোনো অসাধু কাজ করতে এসছেন, কেউ কিছু জানে না। ইনফ্যাক্ট এইটা নিয়ে আমি যাদবপুর থানা এবং কলকাতা পুলিশকে ব্যক্তিগতভাবে, মৌখিকভাবে এবং লিখিতভাবে জানিয়েওছিলাম এর আগে, যে একটা বড় অঙ্কের এসকর্ট সার্ভিস এজেন্সি চলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সন্ধেবেলায়। বাইরে থেকে তারা কেউ ছাত্র নয়, অধ্যাপক নয়, কেউ নয়, তারা ইউনিভার্সিটির সাথে জড়িতই নয়,
নেশা করবে এবং ওখানকার গ্রিন জোন সহ বিভিন্ন জায়গাগুলোতে বাইরের বিভিন্ন এসকর্টদেরকে নিয়ে ঢুকে পড়ছে, এই নিয়ে কলকাতা পুলিশের কাছে আমার বলা রয়েছে, আপনারা ভেরিফাই করে নিতে পারেন। সবার প্রথম দরকার একটা সিস্টেম, এবং এখন যেটা হয়েছে তার একটা লেজিট কারণ আছে, যে ইউনিয়ন ভোটটা দীর্ঘদিন ধরে হয়নি, সের জন্য পলিটিক্যাল ব্যবস্থাটা একটা রাকাস তৈরি হয়ে রয়েছে ওখানে, এবং একটাই অগোছালো জায়গা। এবং যে কারণে এটা করা হয়েছে, আজকে ব্রাত্য বসু কেন, যে কোনো স্টেটের প্রতিনিধি যদি তিনি সেখানে যেতেন এবং শান্তিপূর্ণভাবে মিছিল করে চলে আসতেন, যে দেখুন একটা মিথ্যা কথা বলা হচ্ছে যে ব্রাত্য বসুর সাথে কোনো লোকের নাকি ডেপুটেশন হয়নি, এটা 100% মিথ্যে কথা। ব্রাত্য বসুর সাথে এসএফআই এর প্রতিনিধিদের দেখা হয়েছে, তারা লিখিত ডেপুটেশনটা দিয়েছে, সেই ছবিটাও প্রেসের কাছে রয়েছে। এসএফআই এর লেটার হেড ধরে তিনি দাঁড়িয়ে রয়েছেন, সেখানে এসএফআই এর প্রতিনিধিরা রয়েছেন, মন্ত্রীমশাই মাঝখানে রয়েছেন, তৃণমূলের লোকেরা একদিকে রয়েছে, এগুলো সবই রয়েছে। তারপরে সেখানে একটা বিশৃঙ্খলা, মারামারি, চেয়ার ছোড়াছুড়ি, ছাত্র শিক্ষক, এই বিশৃঙ্খলা হতে হতে একটা এরকম বিশৃঙ্খলা আমি আসবো তোমার কাছে। আমি একটু সজলদার কাছে আসি। সজলদাও ছাত্র রাজনীতি করে উঠে এসেছেন। সজলদা, যাদবপুরের যে পরিস্থিতি এই মুহূর্তে যখন আমরা আলোচনা করছি, তখন আমরা দেখতে পাচ্ছি যখন রীতিমতো খণ্ডযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবিভিপির কর্মসূচি ঘিরে। না, আজকে এই মুহূর্তে কি হয়েছে আমি জানি না, কিন্তু আপনারা এই ঘটনাগুলো বলার সঙ্গে সঙ্গে আপনারা মনে করবেন সেই স্বপ্নদ্বীপের কথা। আর নামটা প্লিজ করবেন না, কারণ যেখানে জুভেনাইল এবং সেখানে পক্সো আছে, প্লিজ। এবং তো যাই হোক, আমার আইন জানা নেই। যাই হোক, একটি ছাত্রের একটি স্বপ্নের দ্বীপ মানে অকালে নিভে গিয়েছিল। তার ব্যবস্থা কি হয়েছিল, আইন কি হয়েছিল, সেটা আপনারাও জানেন, আমরাও জানি। পুলিশ ঢোকেনি, ট্যাক্সিকেও ঢুকতে দেওয়া হচ্ছিল না। দেখুন, আমি এসএফআই এর ভাই আমার বলছিল যে ব্রাত্য বসু একজন ক্রিমিনাল, আমিও বিশ্বাস করি, কিন্তু আমার বলার বক্তব্য হচ্ছে যে দেখুন, একটা ক্রিমিনাল জেলে আছে, একটা শিক্ষামন্ত্রী জেলে, আর সবেদন নীলমণি আরেকটা রয়েছে, তাকেও যদি এভাবে হামলা করা হয়, তাহলে এমনিও শিক্ষামন্ত্রীর নাম যখন ব্রাত্য হয়, শিক্ষাটাও ব্রাত্য হয়। আমি আপনাদেরকে বলছি যে ওদের যে ডিমান্ড, সেই ডিমান্ডের সাথে কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন রাজনৈতিক মানুষের কোনো মতভেদ থাকতে পারে না, যে ডিমান্ডটা সবার করা উচিত, এবং আমিও এই ডিমান্ডটা করছি যে সমস্ত স্তরে নির্বাচন করতে হবে, এটা নিয়ে কোনো ভুল নেই। কিন্তু যে পদ্ধতিতে হলো, যে বাবা ছেলেকে পাঠিয়ে দিল, ছেলে গাড়ির তলায় শুয়ে পড়লো, চাপাও পড়লো না, কিছু হলো না, হাড় ভাঙলো না। এবং আমি বলছি, তৃণমূলেরও একজনও মুখ খোলেনি এক্সেপ্ট কুণাল ঘোষ, সেভাবে মানে বিরাটভাবে তৃণমূলের একটা অবধি এক্স হ্যান্ডেল কিংবা ফেসবুকেও পাবেন না, মুখ্যমন্ত্রীও কোনো বক্তব্য পাবেন না, ভাইপোরও কোনো বক্তব্য পাবেন না, যেই ধরনের ঘটনা ঘটলো। আমি বলছি দেখুন, এসএফআই ওখানে বৃহৎ শক্তি নয়, এসএফআই ওখানে, আমরা তো নেই প্রায়, কিন্তু ওখানে এসএফআই ক্ষুদ্র শক্তি, ছোট শক্তি। ওখানে আসল হচ্ছে নকশালাইট, যারা অতিবাম, যারা ফেসবুকে বিভিন্ন নকশাল নেতা যারা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে তাদেরকে প্রকাশ্যে সমর্থন করে, তাদের ওখানে রমরমা। এসএফআইয়ের ভাই আমার বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ের সাথে উচ্চ মাধ্যমিকের কোনো সম্পর্ক নেই, ঠিকই তো বলেছেন। সেই জন্যই বলছি যে আপনাদের এই বন্ধটা বিশ্ববিদ্যালয়ে শুধু হচ্ছে না, সমস্ত স্কুলে হচ্ছে। হ্যাঁ, যে স্কুলগুলো ছাত্র ধর্মঘটের আওতার মধ্যে পড়ে কি পড়ে না জানি না, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তো সেটাই তো বলছি। ছাড় আপনি দেবেন কেমন করে, যদি আপনি রাস্তায় আজ যদি আমি বললেন, তোমারও বলতে সুবিধা হবে, আমাদের এটাই ডাক ছিল যে বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘট হবে। সেটা তোমাদের পোস্টারে কোথাও লেখা নেই ছাত্র ধর্মঘট লেখা ছিল, তাহলে 4-5টা পোস্টার দেখিয়ে ঠিক আছে, ভুল হতে পারে, তুমি বলছো তো মেনে নিলাম, আবার কি আছে, এত দেখিয়ে তুমি সময় নষ্ট করছো কেন? এখন জানলাম যে এই ছাত্র ধর্মঘট সর্বাত্মক যদি হয়ে থাকে, সেটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় হয়েছে, নট এট অল কলেজ বা অন্য কোথাও। ভালো কথা। আমার বক্তব্য হচ্ছে যে এটা ঠিক যে ওখানে সন্ধ্যের পর গাঁজায় পুরোই ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, রচনা বন্দ্যোপাধ্যায়ের মতন। আমি বলছি বাবুল সুপ্রিয় এর আগে আক্রান্ত হয়েছিলেন, বাবুল সুপ্রিয় তখন বলছি রাজ্যপাল কোন রকমের প্রাণে বাবুলদাকে বাঁচিয়েছে, নয়তো বেচারির আজকে আর রাজ্যমন্ত্রী হওয়া হতো না। আমি বলছি তখনও তিনি ওই দলের ছিলেন না, তিনিও অ্যান্টি এস্টাবলিশমেন্টের একজন সদস্য ছিলেন, কিন্তু তখনও তার উপর আক্রমণ হয়েছে। মানে যাদবপুর ইউনিভার্সিটিটা কোনটা তোড়া বোড়ার স্টাইলে রাখা হয়েছে, মানে লাদেন যেখানে থাকতেন আফগানিস্তানে, সেই জায়গায় যে ওখানে বহিরাগত মানে কারা, ওদের নির্দিষ্ট বহিরাগত, ওই বলছিলেন না তুমি গরিমা, ওখানে এখন আর গরিমা নেই, ওখানে গরিলার চাষ হচ্ছে। ওই গেরিলা লড়াই যারা করে, গেরিলা কাজকর্ম যারা করে, তারা ছাড়া যদি অন্য কোনো রাষ্ট্রবাদী বা অন্য কোনো সংগঠন ঢোকে, তার উপরে এই ধরনের আক্রমণ ওখানে হচ্ছে। কয়েকদিন আগে আমরা দেখেছি, আমি এই প্রসঙ্গে আসবো দেবাঞ্জন তোমার কাছে, জাস্ট একটা লাইন বলেনি, একটা লাইন বলেনি আমাকে, না না আমি একটা লাইন বলি, না না একটা লাইনই বলেনি, সেটা হচ্ছে আমাকে এই দেবাঞ্জন বলছিল যে, না অর্ক বলছিল যে
যাদবপুর বিশ্ববিদ্যালয় অলওয়েজ অ্যান্টি এস্টাবলিশমেন্ট। হ্যাঁ, ওখানে অলওয়েজই অ্যান্টি এস্টাবলিশমেন্ট থাকবে, কারণ যারা ওখানে রাজনীতিটাকে নেতৃত্ব দিচ্ছেন তারা এই সংসদীয় এস্টাবলিশমেন্টকে বিশ্বাসই করে না, ফলে ওখানে অলওয়েজ অ্যান্টি এস্টাবলিশমেন্ট থাকবে। সরকারে যেই থাকুক, আমরা দেখেছি সৈকত পরশুদিন, আমি যদি ভুল না করে থাকি, তোমার সোশ্যাল মিডিয়া পোস্ট যেখানে তুমি একদিকে যেমন এই যে ব্রাত্য বসুর সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, প্রদীপ্ত মুখার্জিদের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা সম্পর্কেও তুমি প্রতিবাদ জানিয়েছো, একটু ভিন্ন সুর দেখা গেছে। সৈকত, কেন বলবে? না দেখুন, প্রথমত হচ্ছে যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রদের ওপর শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়েছেন তার কোনো নিন্দার ভাষা নেই। বাংলা ছাত্র আন্দোলনে বিরলতম ঘটনা। অবিলম্বে এই শিক্ষামন্ত্রী পদত্যাগ করা উচিত, অবিলম্বে এই শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করা উচিত। দুজন ছাত্র সিরিয়াসলি ইনজিওর্ড, তারা নিশ্চিতভাবে আইনি পথে এই লড়াই লড়বে। তার সংগঠনের অন্যতম এসএফআই এর রাজ্য সম্পাদক এখানে রয়েছে। দেখো, এই দুটো বিষয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু একটা জায়গায় আমি আমার বক্তব্য মনে করি এবং আমার নির্দিষ্টভাবে এক্ষেত্রে যুক্তিও রয়েছে যে দীর্ঘদিন ধরে যারা ক্যাম্পাসের ভেতরে সিসিটিভির বিরোধিতা করেছে, যারা ক্যাম্পাসের ভেতরে সালকু ট্রিটমেন্টের কথা বলেছে, যারা ক্যাম্পাসের ভেতরে প্র্যাকটিক্যালি লাঠিসোঁটা নিয়ে যারা মেইন স্ট্রিম স্টুডেন্ট অর্গানাইজেশন তাদেরকে দৌড় করানোর চেষ্টা করেছে, আমি যতটুকু জানি সেই দিন মাননীয় শিক্ষামন্ত্রীও বলবার সময় বলেছেন যে অনেকেই সেই দিন ডেপুটেশন দিয়েছেন, কিন্তু একটা অংশ ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে যে গন্ডগোলের সূত্রপাত, নিশ্চিতভাবে এই অধ্যাপক পেটানোর কালচার, যে কালচারে অভ্যস্ত তৃণমূল কংগ্রেস, অনেক সময় তো ভাঙড়ে অধ্যাপিকাকে জগ ছুড়ে মারা হয়েছে, রায়গঞ্জে টুকলি করতে না দিলে সেই অধ্যাপিকার গায়ে একটা সজোরে থাপ্পড় দেওয়া হয়েছে। পরশুদিন আমি শিক্ষামন্ত্রীর ধারে কাছে এমন একজনকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে পরিচিত একজন ছাত্র নেতাকে ঘুরতে দেখলাম টিএমসিপির, যিনি তো একসময় ক্যালকাটা ইউনিভার্সিটির ভেতরে থাপ্পড় লাগিয়েছেন। এগুলো তৃণমূলের কালচার। আজকে সজলদা খোলা মলে তৃণমূলের বিরোধিতা এখানে করতে পারবেন না, তার কারণ তাদের লখিমপুরকে ডিফেন্ড করার দায় রয়েছে, কারণ জেএনইউ যাদবপুরের মতন উচ্চশিক্ষা যেখানে প্র্যাকটিক্যালি সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা চূড়ান্তভাবে হয়, তাদের বিরুদ্ধে মূল সুদ থাকে, স্বাভাবিকভাবে তাদের ডিফেন্ড করবার দায় থাকে। কিন্তু একটা জিনিস তো পরিষ্কার যে অধ্যাপক পেটানো ছাত্র আন্দোলনের বা বাম ছাত্র আন্দোলনের বিশেষ করে তার ভাষা হতে পারে না। আমি এখানে দায়িত্ব নিয়ে বলতে পারি, এসএফআই এর রাজ্য সম্পাদক রয়েছে, মেইন স্ট্রিম বাম ছাত্র সংগঠন, তারা কেউ বিশৃঙ্খল ভাবে ছাত্র রাজনীতি করে না। সৈকত, তোমাকে একটু বিরত করছি। আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চত্বরে এই মুহূর্তে কি চলছে একটু নজর রাখবো। আমাদের প্রতিনিধি অরিত্র, তিনি সেখান থেকে কি প্রতিবেদন পাঠিয়েছেন, একটু নজর রাখবো তাতে। গড়াতেই যাদবপুর ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করেন এবিভিপির যারা সমর্থক তারা, এবং তারপরেই এসএফআই এর ছাত্রদের সাথে এক প্রস্ত ধস্তাধস্তি হয়, এবং যার কারণে কিন্তু এই মুহূর্তে আহত হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষী। আমি সরাসরি কথা বলবো তার সাথে। কি হলো ঘটনাটা একটু বলবেন? স্যার, আমি মানে ডিউটিতে দাঁড়িয়ে আছি স্যার, আমি একটু ফোনটা অ্যাটেন্ড করবো, তো আমি বাইরে দাঁড়িয়ে আছি, আমি হাত তুলতে পারছি না স্যার। হ্যালো, হ্যাঁ পরে কথা বলবো, খোলা আছে। তা বাইরে দাঁড়িয়েছিলাম, দেখছি যে এটা আসছে, তো আমি কি করেছি আপনার মানে সঙ্গে সঙ্গে গেটটাকে ক্লোজ করার চেষ্টা করছিলাম, কেন এখানকার লোকেরাও বলছে গেট বন্ধ করো। তো গেট বন্ধ করতে গেছি, এমন এত জোর মেরেছে মানে আমাকে দেওয়ালের সঙ্গে একদম করে দিয়েছে গেটটা দিয়ে। এটা কারা করলো, কারা এসেছিল? এখন স্যার আমি মানে দেখেছি যে বাইরে থেকে এসছে ছেলেরা, এবিভিপির ছাত্র সমর্থকরা মনে হয়, যতদূর সম্ভব মনে হয়। তারপর আমি ইনজুরি হয়ে গেলাম, তবু আমি আমার কর্ম থেকে আমি পিছু পা হইনি, তবু আমি ব্যথা পেন নিয়ে আমি গেট ক্লোজ করার চেষ্টা করেছি। না, মারধর করা হয়নি, আমাকে গেট দিয়ে ঠেলে দেওয়া হয়েছে। আমি দেওয়ালের সঙ্গে আমি সেটে গেছি একদম, আমাকে বড় গেটটা আমাকে মেরেছে এসে। কতজন ছেলে পিলে? এভারেজ 20 জনের মতো। অর্থাৎ যে ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তার প্রতিঘাত এতটাই বেশি যে নিরাপত্তা রক্ষী তিনি আহত হয়েছেন, তাকে সজোরে গেট দিয়ে ধাক্কা মেরে দেওয়ালের সাথে সাঁটিয়ে দেওয়া হয়েছে, এবং তিনি যতক্ষণ গেটে ছিলেন তারপরেও তাকে টপকে বেশ কিছু বহিরাগত, যেটা জানতে পারা যাচ্ছে এবিভিপির ছাত্র সমর্থকরা, তারা এসে এখানে হামলা চালায়। এবং এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে 4 নম্বর গেট, সেই 4 নম্বর গেটের সামনের যে ছবিটা, 4 নম্বর গেটে যে ব্যানার, পোস্টার ইত্যাদি যেগুলি ছিল, এসএফআই এর যে বিভিন্ন ধরনের পোস্টার, সেগুলিকে ছিঁড়ে ফেলা হয়েছে। এবং আমার চিত্র সাংবাদিক বিশ্বজিৎ বেরাকে দেখাতে বলবো ছবিটা, কার্যত লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের
4 নম্বর গেটের সামনে থাকা সমস্ত পোস্টার এবং ব্যানার, অর্থাৎ সব মিলিয়ে সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন এবং প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই দিনেই কিন্তু কার্যত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর তথা শহর কলকাতার একটা অংশ স্তব্ধ হয়ে গেল এসএফআই এবং এবিভিপি ও বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনগুলির ক্ষোভ এবং বিক্ষোভের কারণে। ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সাথে অরিত্র ঘোষ, কলকাতা টিভি, যাদবপুর। ছোট্ট একটা বিরতির পর ফিরছি বাংলা বলছে নিয়ে, দেখতে থাকুন কলকাতা টিভি। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আমরা আলোচনা করছি যাদবপুর কাণ্ড নিয়ে। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৃত্যুঞ্জয় পাল। আমি মৃত্যুঞ্জয়ের কাছেও আসবো, তার আগে একটু দেখে নেব আজকে যাদবপুর কাণ্ডের জেরে সারা দিন ধরে কলকাতার রাজপথে কি কি দেখলাম। 48 ঘন্টা পার, এখনও থামছে না যাদবপুরে বিক্ষোভের আঁচ। শনিবার ওয়েব কুপার অনুষ্ঠান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর আক্রমণ পাল্টা তৃণমূল ছাত্র সংগঠনের আক্রমণে উত্তাল হয় ক্যাম্পাস। শিক্ষামন্ত্রী গাড়ির ধাক্কায় ইংরেজি বিভাগের পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের আহত হওয়ার অভিযোগ ওঠে। অবিলম্বে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক এসএফআই-এর। পাল্টা ধর্মঘট রোধে তৃণমূল ছাত্র পরিষদ। মারামারি, হাতাহাতিতে রক্তাক্ত প্রতিবাদ বিক্ষোভ। সোমবার উচ্চ মাধ্যমিক শুরুর দিন সকাল থেকে উত্তপ্ত কলকাতা থেকে রাজ্যের উত্তর দক্ষিণ। বাম ছাত্র সংগঠন এসএফআই ও এআইডিএসওর ডাকে অবস্থান বিক্ষোভ। ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটে বিক্ষোভ। বয়কট করা হয় যাদবপুরে ইঞ্জিনিয়ারিং বিভাগের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ে লাগোয়া যাদবপুর বিদ্যাপীঠ স্কুলের পাশেই ধর্মঘটের পিকেটিং চললেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো বিঘ্ন ঘটেনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়ে এআইডিএসও। রাজ্যের শিক্ষামন্ত্রী, যিনি কলেজ বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা যখন ন্যায়সঙ্গত দাবি নিয়ে আন্দোলন করছে, তার কাছে দাবি জানাচ্ছে যে নির্বাচন চাই, ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘ 6 বছর ধরে হয়নি, সেই নির্বাচন করতে হবে। সেখানে আমরা দেখলাম যে তিনি কথা না শুনে তিনি তাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন। এ ঘটনা আমরা দেখেছিলাম বিজেপির মন্ত্রী, তার ছেলে উত্তরপ্রদেশে কৃষকদের আন্দোলনরত কৃষকদের ওপর একইভাবে গাড়ি চালিয়ে দিয়েছিল। তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তরপ্রদেশের পার্থক্য কোথায়? প্রেসিডেন্সির গেটেও প্রতিবাদ বিক্ষোভ এআইডিএসওর। ছাত্র ধর্মঘটে সামিল অভয়া মঞ্চ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এআইডিএসওর বিক্ষোভে হামলা, তৃণমূল ছাত্র পরিষদের আহত 2। কোচবিহারের জেনকিন্স স্কুলের সামনে পরীক্ষা চলাকালীন দুপক্ষের হাতাহাতি। যাদবপুরে আজ শান্তিনিকেতনেও বিশ্বভারতীর উপাসনা গৃহের সামনে বিক্ষোভ। ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে রণক্ষেত্র পাঁশকুড়া বনমালী কলেজ ক্যাম্পাস। আহত বেশ কয়েকজন। ব্যাপক সংঘর্ষ মেদিনীপুর কলেজ ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। রক্তাক্ত দুপক্ষের বেশ কয়েকজন। বারুইপুর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের তরফে বিক্ষোভ মিছিল। যাদবপুরের ঘটনাকে কটাক্ষ বিরোধীদের। এসএফআইকে হাইপ দিতে চাইছে, মানে সিপিএমকে হাইপ দিতে চাইছে। যে নতুন আইপ্যাক হয়েছে, কি জেন, প্রদীপ জেন নাকি চালায়, তার প্ল্যান হতে পারে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরোটাই ড্রামাও হতে পারে। আরজি করের মতো ওখানে সেন্ট্রাল ফোর্স দিয়ে পঠন পাঠন, গবেষণা
এবং বিশ্ববিদ্যালয়ে ইউজিসির গাইডলাইন মেনে শিক্ষা সংক্রান্ত কাজ ছাড়া অন্য কাজ বন্ধ করে দেয়। সামনে থানা, ডাকুন পুলিশকে, ডেকে বলুন আমাকে রক্ষা করুন। পুলিশ তো আপনাদের রক্ষা করার জন্য ব্যস্ত হয়ে আছে। আপনারা গাড়ি চালাতে গেলেন কেন সেই ছেলেগুলোর উপরে? তাদের জীবন নিয়ে এরকম চিনিমিনি খেলা হচ্ছে কেন? তাদের জীবনের মূল্য কে দেবে? তাদের চোখের মূল্য কে দেবে? শিক্ষামন্ত্রীর উপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদে ওয়েব কুপা। প্রাপ্ত বসু তারপর বেরোনোর চেষ্টা করলে তার গাড়ি প্রাথমিকভাবে আটকায়। প্রাপ্ত বসু সেখানে গাড়ি থেকে নেমে যান, নেমে গিয়ে তাদের সঙ্গে আলোচনার কথা বলেন এবং তার পরবর্তীকালেও তারা সুপারম্যানের মতন, হিম্যানের মতন প্রাপ্ত বসুর যখন কথা বলার থেকে তাদের বিরত করেন। তিনি যখন প্রাপ্ত বসু যখন গাড়িতে ওঠেন তাকে গাড়িটাকে আটকানোর চেষ্টা করেন এবং গাড়ি সাইডে পড়ে যায়, পড়ে গিয়ে তার মাথায় লাগে এবং সেটাকে গাড়ির তলায় চাপা পড়ার ন্যারেটিভ তৈরি করে, মিথ্যার একটা জায়গা তৈরি করে। যাদবপুরের ঘটনায় দিনভর উত্তপ্ত হয়ে রইল গোটা রাজ্য। শিক্ষাক্ষেত্রে কবে শান্তি ফিরবে প্রশ্ন পড়ুয়া থেকে অভিভাবকদের একাংশের। কলকাতা টিভি। আমি অশোকদার কাছে আসবো। অশোকদা, একদিকে ব্রাত্য বসুর গাড়িতে হামলার অভিযোগ, অন্যদিকে ব্রাত্য বসুর গাড়ির নিচে ছাত্রের চাপা পড়ার অভিযোগ এবং সমস্ত কিছুকে কেন্দ্র করে গত 3 দিন ধরে আমরা যে আলোড়ন দেখছি, এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে শুভেন্দু অধিকারীরা বলছেন যে কেন্দ্রীয় বাহিনী আনা হোক যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে, অন্যদিকে ব্রাত্য বসুর গ্রেফতারির দাবি করছেন দেবাঞ্জনরা। দেখুন, প্রথম কথাটা হচ্ছে আমরা খুব স্পষ্টভাবে আগে এই কথাটা বলে নিতে চাই যে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের নির্বাচন নেই পশ্চিমবঙ্গের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে। খুব স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীদের এই নিয়ে সুনির্দিষ্ট দাবি বা আন্দোলন থাকতেই পারে। যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের এই নিয়ে আন্দোলন থাকবে, দাবি থাকবে, কথা থাকবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ঘটনা যাদবপুরে ঘটেছে, এই ঘটনা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে নতুন কোনো কিছু ব্যাপার নয়। একটু আগে অরিত্রর মুখে শুনছিলাম অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা অ্যাটমসফিয়ার চিরকাল যাদবপুরে আছে। সে তো জেএনইউতে ছিল ভাই। সেখানে সীতারাম ইয়েচুরি দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীকে তার পদত্যাগপত্র পড়ে শোনাচ্ছেন, পদত্যাগের দাবিপত্র পড়ে শোনাচ্ছেন। ইন্দিরা গান্ধী হাসি মুখে শুনছেন। আমি বলতে চাই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এসএফআই জামা খুলে জঙ্গি বিক্ষোভ দেখিয়েছিল রাজীব গান্ধীকে। রাজীব গান্ধী একেবারে নিরাপত্তা রক্ষীদের দূরে সরিয়ে দিয়েছিলেন, তাদের সাথে কথা বলেছিলেন। আর অধ্যাপক পেটারও এটা নতুন কিছু না, ওইপিয়া দেবুদার স্মরণে আছে কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে সন্তোষ ভট্টাচার্যকে পোড়া বিড়ি ঘষে দিয়েছিল একদম দাঁতে, এসএফআই করেছিল। তারপরও সন্তোষ ভট্টাচার্য ঠান্ডা মাথায় তাদের সাথে ট্রিট করেছিলেন। আমার বক্তব্যের জায়গাটা একজন আচার্য, উপাচার্য, মন্ত্রী, শিক্ষামন্ত্রী, যে কোনো মন্ত্রী, আমি যাদের কথা বললাম তারা প্রধানমন্ত্রী, মনমোহন সিং, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, ধী শক্তি এবং প্রজ্ঞা, এটা তো সরকারের কাছ থেকে আমরা আশা করি। এই যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে আসছে বিভিন্ন বক্তার কাছ থেকে, আমি সেটা নিয়ে মৃত্যুঞ্জয়ের কাছে যাব। মৃত্যুঞ্জয় যে দাবি, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই প্রশ্নটা তো খুবই জরুরি প্রশ্ন যে ছাত্র সংসদ নির্বাচনগুলো কেন এত দিন ধরে হচ্ছে না। এবং যদি আমরা দেখি, যদি এই যে তোমরা অতি বামের অভিযোগ করছো ইত্যাদি ইত্যাদি, একটা প্রপার পলিটিক্যাল ইকোসিস্টেম যদি সেইটাকেও কাউন্টার করতে, একটা প্রপার পলিটিক্যাল ইকোসিস্টেম থাকাটা তো জরুরি। কিন্তু বছর বছর যদি ছাত্র সংসদ নির্বাচন না হয় তাহলে তো সেই পলিটিক্যাল ইকোসিস্টেমটাই আর এক্সিস্ট করে না। প্রথমত ছাত্র সংসদ নির্বাচন হবে, তার জন্য ছাত্র সংসদ নির্বাচনের দাবি, সেই দাবি নিয়ে ছাত্ররা আন্দোলন করবে, যে কোনো ছাত্র সংগঠন তাদের দাবি দাওয়া জানাবে, এতে অন্যায্য কিছু নেই বা এটা নিয়ে আমরা আলাদাভাবে বলছি না যে এটা ভুল। কিন্তু আমার কথা হলো যে যখন শিক্ষামন্ত্রী একটা ঘোষিত কর্মসূচিতে যাচ্ছে, সেখানে তুমি তার দাবি দাওয়া নিয়ে আসছো এবং সেই অনুষ্ঠানে ঢুকে অনুষ্ঠানটা শুধু বানচাল করার চেষ্টা করছো না, তোমরা শিক্ষকদের সেখানে যেইভাবে শিক্ষকদের একটা ছাত্ররা শিক্ষকদের পেটাচ্ছে, এই শব্দটা আমি ব্যবহার করছি, ছাত্ররা শিক্ষকদের পেটাচ্ছে, তৃণমূলের অশিক্ষক কর্মচারীদের যে অফিস সেটাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মানে সেখানে ডেপুটেশন দেওয়ার জন্য এই বক্তব্য যে জানানোর জন্য শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দেওয়া হবে। শিক্ষামন্ত্রী তো বলেছে যে 4 জন আসা হোক, কোনো জায়গায় তো অন্যায় নেই, বা বিকাশ ভবনে আলাদাভাবে টাইম দিতে চেয়েছিল। 4 জনের জায়গায় সেখানে যদি 40 জন আসবে এবং 40 জন এসে সেই বাদরামও করবে, যাদবপুর মানে তার মুক্তাঞ্চল নয়, যাদবপুরে স্বপ্নদ্বীপকে খুন করা যাবে, নাম নেওয়া যাবে না। মৃত্যুঞ্জয়, সবাই সেন্সিবল, আমরা সবাই সেন্সিবল
মানুষ, আমাদের এটা মাথায় রাখতে হবে যে ঘটনাটা ঘটেছিল সেই সময় যিনি ভিকটিম তিনি মাইনর, পক্সো কেস আছে, এখানে নাম নেওয়া যায় না। ঠিক আছে, আমার নাম নেওয়া যায় না, একেবারে নাম নেওয়া যায় না। আমি উইথড্র করছি। আমি বলছি যে সেখানে দাঁড়িয়ে একটা বাচ্চা ছেলেকে, একটা ছাত্রকে সেখানে ক্যাম্পাসে আমরা বলছি যে খুন হতে হচ্ছে, অভিযোগ তার পরিবারের, সেখানে সমস্ত কিছু যাদবপুরে করা যাবে। যাদবপুর মুক্তাঞ্চল, ড্রাইভারের গাড়ি যখন ব্রাত্য বসু যাচ্ছে তার গাড়িতে বলা হচ্ছে, আমরা ভিডিওতে দেখছি ইট মার, তার ড্রাইভারের দিকের কাঁচকে ভেঙে দেওয়া হচ্ছে, তার আমি উত্তর নিই দেবাঞ্জনের কাছ থেকে। দেবাঞ্জন, আমি 2-3টে কথা এক এক করে বলি, বেশ অনেকক্ষণ অনেকে অনেক কিছু বললেন। এক হচ্ছে যে প্রথমেই বলি, যাদবপুর কোথাও কোনো অবস্থাতেই কোনো আলাদা টেরিটরি নয়। যাদবপুরের পড়ুয়ারা তারা পশ্চিমবাংলার মাটিতে পশ্চিমবাংলার নানান স্কুলে পড়াশুনো করবার পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করতে যান। কিন্তু এখন প্রশ্ন উঠে যাচ্ছে যে ব্রাত্য বসু কি ভারতের নাগরিক নন? তার কারণ হচ্ছে ভারতবর্ষের আইন ব্যবস্থা যা বলে জানি, তাতে তুমি আমি আমরা কেউ যদি কোথাও গাড়ি চালাতে গিয়ে কাউকে চাকার তলায় ফেলে দিই, তাহলে তাদের বিরুদ্ধে, সেই ড্রাইভার এবং গাড়িতে যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নেয়। সবার প্রথম তো ব্রাত্য বসুর ওই দিন ক্যাম্পাস থেকে বেরোনোর পরে ওই যে SSKM-এ গেলেন নাটক করতে, এক্সরে করার আগে তো নার্কোটিক্স টেস্ট হওয়া উচিত ছিল ওনার। কি খেয়ে গেছিলেন ওই দিন ক্যাম্পাসে? আদৌ উনি প্রকৃতিস্থ ছিলেন নাকি অপ্রকৃতিস্থ ছিলেন? একটা কথা বলি দেবাঞ্জন, যদি এক সেকেন্ড, তুমি যেহেতু গাড়ি দুর্ঘটনার কথা বললাম, যদি এখানে একটু মেনশন করি, গাড়ি দুর্ঘটনার ক্ষেত্রে যিনি ড্রাইভিং সিটে থাকেন, তার প্যাসেঞ্জার সিটে যারা থাকেন তাদের কিন্তু অ্যারেস্ট করা, খুব মেজর কিছু না হলে, অর্থাৎ খুব ড্রিঙ্ক এন্ড ড্রাইভ বা এরকম কোনো কেস না হলে কিন্তু প্যাসেঞ্জারদের যে ড্রাইভার ছিল হয় না, যে ড্রাইভার ছিল তার কিছু গ্রাউন্ড থাকে, যে ড্রাইভার ছিল তার সম্পর্কেও পুলিশের কি মনোভাব আছে সেটা কি সামনে আসেনি? তাহলে কি ব্রাত্য বসু এবং ব্রাত্য বসুর ছানাপোনারা তারা কি ভারতবর্ষের নাগরিক নন? এটা প্রথম প্রশ্ন। 2 নম্বর কথা হচ্ছে যে এই গাড়ি ভাঙচুর ইত্যাদি হ্যানত্যান এতগুলো কথা আসছে, আমার তো মনে হয় তৃণমূল ব্রাত্য বসুর গাড়িটা ভেঙে দিয়েছে। তৃণমূল কংগ্রেস নির্দিষ্টভাবে ব্রাত্য বসুকে একটা নির্দিষ্ট মিশন দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে পাঠিয়েছিল। সেই মিশনটা ছিল যাদবপুরের ভেতর অশান্তি তৈরি করা, 1, 2 হচ্ছে ছাত্রকে খুন করা, খুনের চেষ্টা, অ্যাটেম্প টু মার্ডার। সেটা যখন উনি করতে পারলেন না, ব্যর্থ হলেন, তখন কি তাহলে ওনার সঙ্গে যে তৃণমূলের সাঙ্গপাঙ্গরা ভেতরে গিয়েছিল ওই মিশনের বাইপার্ট হিসেবে, তারাই কি ব্রাত্য বসুর গাড়িটা ভেঙে দিল এবং পরবর্তীতে ভেতরে ওই শিক্ষক সেলের ওদের অফিস টফিস ভাঙচুর করলো? এটা আগে দেখা দরকার। 3 নম্বর কথা হচ্ছে যে ঠান্ডা মাথার কথা এলো এখানে। ব্রাত্য বসু ভীষণ ঠান্ডা মাথার লোক, একদম পরিকল্পিতভাবে কোল্ড ব্লাডেড ক্রিমিনাল। আই রিপিট, ব্রাত্য বসু একজন কোল্ড ব্লাডেড ক্রিমিনাল। না হলে আজ অবধি কোনোদিন এটা শোনা গেছে পশ্চিমবাংলার বুকে এত বছর ধরে? আমার চেয়ে এখানে যারা আছে তারা প্রত্যেকেই আমার গুরুজন, আমার চেয়ে অনেকটা বয়সে বড়, একটু প্রত্যেকেই বলুক না, এটা কোনোদিন দেখা গেছে যে ক্যাম্পাসের মধ্যে একজন শিক্ষামন্ত্রী সে সরাসরি গাড়ি চালিয়ে, গাড়ি হাঁকিয়ে ছাত্রকে গাড়ির তলায় পিষে মারবার উপক্রম করছে? সুমনদার কাছে আসি। সুমনদা, আপনিও যাদবপুরের প্রাক্তনী, যাদবপুরের ছাত্র রাজনীতিও আপনি করেছেন। আমার এখানেই প্রশ্ন যে সেদিন ব্রাত্য বসু প্রাথমিকভাবে যেরকমভাবে হ্যান্ডেল করছিলেন সিচুয়েশন, তার পরবর্তীকালে এই অনভিপ্রেত পরিস্থিতি, এটা কি এড়ানো যেত না? আমি ব্রাত্য বসুর ঘটনায় যাওয়ার আগে একটু কথা বলি। এতক্ষণ তো সবাই পলিটিক্যাল কথাবার্তা বললেন, আমি বোধহয় দুজন, একজন আইনজীবী আর একজন অরিত্র বললেন। দেখুন, এটা আমাদের বুঝতে হবে, যদি না বুঝি আমরা, তাহলে এখনও আমরা একটা মূর্খের স্বর্গে বাস করছি। এবং এটা বললে সজল সবচেয়ে খুশি হবেন যে যাদবপুর অ্যান্ড প্রেসিডেন্সিকে একটা ডিফারেন্ট টেরিটরি হিসেবে ট্রিট করা হচ্ছে। কারণ ওই দুটো ক্যাম্পাসে তৃণমূল নেই। আপনি যখন বলছিলেন তখন আমি একটা কথা বলি, আপনার সিনিয়রদের গিয়ে জেনে নেবেন কতবার এসএফআই কে আমরা হারিয়েছি। ফলে আমার কিছু এইসব ফালতু তর্ক, ওই দুটো ক্যাম্পাসে তৃণমূল নেই, আপনি আমার কথা বাধা না দিলেন বলতাম না। ওই দুটো ক্যাম্পাসে তৃণমূল নেই, তাই ওই দুটো ক্যাম্পাস হচ্ছে যে বাইরে। দেবাঞ্জন, আপনি যখন বলছিলেন তখন আমি বলি, বললাম আর কোনো ব্যক্তিগত আক্রমণ না, প্লিজ। তাহলে আমি চুপচাপ বলি, না না উড়ে যাই। না, আপনি বলুন, যে কোনো একটা জিনিস হবে। আপনি বলুন দেবাঞ্জন, আমি বিরত করছি, আমি আসবো তোমার কাছে। সেটা হচ্ছে যে যাদবপুরে যে অভিযোগগুলো আইনজীবী বলছেন বা অরিত্র দত্ত উনি বলছেন, সেটা তো বিচার করতে হবে। ব্রাত্য বসু ভুলে যান বাবুল সুপ্রিয়কে কেন আটকানো হয়েছিল। আজকে আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনি এবিভির মিছিল কেন করতে দেবেন না?
এটা কোন ধরনের সভ্যতা বা সংস্কৃতি? যখন র্যাগিং কাণ্ড নিয়ে আমি শুভেন্দু অধিকারীকে পরে ভুলে যাচ্ছি। আমি যাদবপুরে ছাত্র সংগঠন করেছি, আমার স্বল্প জ্ঞানে আমি জানি ওখানে আমার সময় এবিভিপি ছিল। এটা আলাদা বিষয় যে সেই এবিভিপি সদস্যের নাম বলতে চাই না, মৌপিয়া, তারা পরবর্তীকালে সিপিএম এ জয়েন করেছিলেন, আমি সেসবে জানতে চাইছি না। I don't want to go to that details. But what I want to know very simply যে একটা বিশ্ববিদ্যালয়ে বাইরের লোকদের মানে যারা সেই দেখানে সংগঠন করেন না তারা ঢুকতে দেওয়া হবে না কেন? And I differ in one point with বোধহয় উনি লয়ার, যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা বাজে কথা। আমি সব অধ্যাপকদের সবার চরিত্র জানি। তুমি ডিআরডিওর থেকে যখন টাকা নাও, ডিআরডিওর পয়সায় যখন তুমি রিসার্চ করো, ডিআরডিওর পয়সায় যখন তোমার ফেলোশিপ হয়, তখন তুমি অ্যান্টি এস্টাবলিশমেন্ট নাও। তোমার অধ্যাপকরা যখন বিদেশে যাওয়ার জন্য স্কলারশিপ দেয়, তখন তুমি অ্যান্টি এস্টাবলিশমেন্ট নাও। তুমি ওখানে দাঁড়িয়ে স্লোগান দেবে মণিপুর মাঙ্গে আজাদি, তুমি ওখানে দাঁড়িয়ে স্লোগান দেবে কাশ্মীর মাঙ্গে আজাদি, তারপর যখন কেন্দ্রীয় সরকার তোমার ভিসা আটকাবে তখন তুমি কাঁদবে। এটা কোন ধরনের অ্যান্টি এস্টাবলিশমেন্ট? এটা সিম্পলি ধান্দাবাজি। আমরা যে ধান্দাবাজিকে যাদবপুর এবং প্রেসিডেন্সিতে প্রমোট করতে দিয়েছি, ওই দুটো কলেজে আমি পড়েছি, ওই দুটো কলেজের ছাত্র সংগঠনে আমি ইলেকশন করেছি এবং জিতেছি। সেই জন্য আমি বলছি তো যে আচ্ছা আপনি বলুন তো কারা অ্যারেস্ট হয়েছে, তারা যাদবপুরে কি করছিল? একজন যে অ্যারেস্ট হয়েছে সে যাদবপুর ছেড়ে বেরিয়ে গেছে। আপনার একটা কলেজে এত প্রাক্তনীরা আসে কেন? তারা রাতে থাকে কেন? তারা হোস্টেলে থাকে কেন? এর আগে যে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু নিয়ে অভিযোগ উঠছে, তার ক্ষেত্রে প্রধান যে অভিযুক্ত ছিল সে প্রাক্তনী, সে হোস্টেলে থাকতো কেন? আপনি একটা, আবারও বলছি, যাদবপুর প্রেসিডেন্সিতে একটা বাম অতিবাম ইকোসিস্টেম তৈরি করেছেন যেখানে সব কুছ চলতা হয়, এভরিথিং ইজ পারমিসিবল, এভরিথিং ইজ পারমিসিবল। সেখানে যদি বাম এবং অতিবাম কেউ না হয় তাহলেই সে খারাপ। আমার এখানে দেবাঞ্জনের কাছে প্রশ্ন দিই, দেবাঞ্জন সেক্ষেত্রে দাঁড়িয়ে এক সেকেন্ড, সেক্ষেত্রে দাঁড়িয়ে যে এই যে অতিবামের প্রসঙ্গ আসছে, আমরা তো এই গত মাসে, এই ফেব্রুয়ারি মাসেই আমরা দেখেছি যে অতিবামের তরফ থেকে বামেদের যারা মেইন স্ট্রিম ছাত্র সংগঠন, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের বিরোধিতা করা হচ্ছে। এবং এটা তো ঠিকই, যদি মুক্ত চিন্তার একটা ক্ষেত্র হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে আমি অন্যের মত শুনবো না। আমার বাবুল সুপ্রিয়কে পছন্দ না, তাকে আমি ঢুকতে দেব না। আমি শুভেন্দু অধিকারীকে পছন্দ না, তাকে আমি ঢুকতে দেব না। আমার জগদীপ ধনকরকে পছন্দ না, তাকে আমি ঢুকতে দেব না। আমার ব্রাত্য বসুকে পছন্দ না, তাকে আমি ঢুকতে দেব না। এটা তো আরেকটা ফ্যাসিস্ট ভাবনা। আমি সেখানে যাদবপুরে যখন দেশে কোনো নিষিদ্ধ বা যেটার উপর একটা নিয়ন্ত্রণ জারি করা হয়েছে, সেই ছবির প্রদর্শনের আয়োজন করা যেতে পারে, তার ইতিহাস রয়েছে, তার ইনস্ট্যান্স রয়েছে। অথচ যদি দেখা যায় যে অন্য কোনো মত, অন্য কোনো এমন সেমিনারে এমন কোনো বক্তা যিনি হয়তো অন্য কোনো রাজনৈতিক দলের কোনো পদাধিকারী বা সাংসদ, তাহলে তাকে আমি ঢুকতেই দেবো না। না, আমি মুভি আপনাকে বলছি, আমি 10 সেকেন্ড যোগ করে, যেখানে বিজেপি ক্ষমতায় আছে বা যেখানে কংগ্রেস ক্ষমতায় আছে, সেখানে যদি এসএফআই বা এই অতি নকশালদের সম্পর্কে এই ট্রিটমেন্ট শুরু হয়, তাহলে সেখানে কি হবে? এক নম্বর কথা হচ্ছে যে এই প্রতিবারই যখনই হচ্ছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটে, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, এই দুটো বিশ্ববিদ্যালয়কে এক ব্র্যাকেটে ফেলে মেলাইন করবার জন্য নামে কিছু লোক, যারা নামে তারা তৃণমূলের কাছ থেকেও কিছু ভরণ পোষণের টাকা পয়সা পান, বিজেপির কাছ থেকেও পান নিশ্চয়ই। কিন্তু আমার স্পষ্ট কথা, যাদবপুর এবং প্রেসিডেন্সিতে লেফট ইকোসিস্টেম আছে। আমি শেষ করি একটু দাঁড়াও, আমি বলছি কেন নামেন না, একটু বলছি কেন নামেন না। তার কারণ যাদবপুর এবং প্রেসিডেন্সিতে লেফট ইকোসিস্টেম আছে, তাতে ওনাদের অসুবিধা। কিন্তু রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ ক্যাম্পাস, মেডিকেল কলেজ ক্যাম্পাসে ক্রিমিনাল ইকোসিস্টেম তৈরি করেছে ব্রাত্য বসু, মমতা ব্যানার্জি, গোটা তৃণমূল, তাতে ওনাদের কোনো সমস্যা নেই। ছাত্র সংসদ নির্বাচনে প্রেসিডেন্সি, যাদবপুর, এই দুটো জায়গাতে এসএফআই ছাত্র সংসদ পরিচালনা করে, রাজ্যের বাকি সমস্ত ক্যাম্পাসে তৃণমূল পরিচালনা করছে ছাত্র সংসদ। আমরা সব জায়গার জন্যই ছাত্র সংসদ নির্বাচন বলছি, কিন্তু আমরাই বলছি যাদবপুরে ছাত্র সংসদ নির্বাচন চাই। দেবাঞ্জন, আসলে দেবাঞ্জন বললেন আর একটা অন্য দেবাঞ্জনের নাম মনে এসে যায়। যাই হোক, আমি যেটা বলছি পুরোটাই হচ্ছে ব্রাত্য বসু অভিনীত, মোহাম্মদ সেলিম নির্দেশিত নাটক। বাবা তৃণমূল করেন, গণতান্ত্রিক অধিকার আছে, ছেলে গাড়ির তলায় পড়ে,
সেটা না না করতেই পারে, হ্যাঁ করতে, আমি তো আগেই বলছি, তুমি এটা কন্ট্রাডিক্ট করছো কেন? আমরা ছোটবেলায় পড়তাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন হচ্ছে লেখাপড়া করে যে গাড়ির তলায় পড়ে সে, কিন্তু পড়ে হাড় গোড় কিচ্ছু ভাঙে না, অথচ সিরিয়াস অবস্থায় হাসপাতালে ভর্তি থাকে। আমি দুটো কথা বলি, যেটা হচ্ছে অর্ক বলছিল যে এই যে মাস্টারদের মারাটা খুব অন্যায়, মাস্টারদের জগ ছুঁড়ে মারাটা নেয়। আরেকটা ওই রায়গঞ্জে যে ইনসিডেন্ট হয়েছিল, আমি বলছি না না ওইটাই বলছি, বাচ্চা ছেলেদের, ওটা বাচ্চা ছেলেদের ঘটনা ছিল, ওটা বললে হবে না, ওটা ওই নাবালকদের কেস, ওটা বড়দের জড়িও না, ওটা বাচ্চা ছেলেদেরকে। এই যে আবার ওরা বলছে যে খুনের কথা, সাধনা সরকারকে এরা আসলে, দেবাঞ্জন তো অনেক জুনিয়র, ওরা দেখেনি সেই এসএফআইকে, এরা সব এখন সুজন বাবুরা এখন তিলক কেটে সন্ন্যাসী হয়ে গেছেন, এনারা যখন এসএফআইয়ের নেতা ছিলেন তখন এরা যে কি করেছেন, তখন সেই সব ইতিহাস দেখলে এরা শিউরে উঠবে। আমি বলছি যে আমরা ছোটবেলায়, তারপরে তৃণমূল সরকারের যে ব্যবস্থা নিল না, ভাই 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 সেটা নিল না এই কারণে ভাই ভাই আমি এটাই বলছি, তুমি কেন এখন হচ্ছে যে রাস্তায় নেমে মিছিল করো না, সেই কথা বলে জিজ্ঞেস করছি। ভাই আমি তোমাকে বলিনি, না না তুমি বলো, আমি যেটা বলছি এটাই তো বলেছি, আমি জুনিয়র, আমি জানতে চাই। আরে ভাই এটা তোমায় জানাচ্ছি তো, এটাই এক মিনিট আচ্ছা অর্ক আমি একটা কথা বলছি যে এটাই তো বললাম, আমি শুরু করলাম কি ব্রাত্য বসু অভিনীত, মোহাম্মদ সেলিম নির্দেশিত, সেই জন্য আর কেউ কারোর সাথে কিছু কোচাকুচি হয়নি। আমার একটা কথার উত্তর দিন, আপনাকে একটা কথার প্রশ্ন করি, আপনি তো সাধারণ সম্পাদক পার্টির, আপনি আমাকে বলুন এইটা যে করেছেন, আমি আপনার সাথে 100% একমত যে আপনারা দাবি ন্যায্য, সরাসরি একেবারে এই যে একটা ভিভিয়েন্ট অ্যাকশন আপনারা নিয়েছেন, এর আগে এর দাবিতে আপনারা কতগুলো মিছিল রাজপথে করেছেন, কতগুলো বন্ধ রেখেছেন, কতগুলো আন্দোলন করেছেন, ও তো কাগজে কলমে হবে না, জনমানুষের তার প্রতিক্রিয়া কি বলছি, না না আমি বলছি যে এগুলো পুরোটাই স্ক্রিপ্টেড নাটক। নাটকটা হচ্ছে যাতে এই যে বলে বাইনারি, যাতে ভোট বাইনারি না হয়, যাতে ভোট 3 টুকরো হয়, 4 টুকরো হয়, তার অ্যাকশন এটা, তার ব্যবস্থা এটা। সুমনদা আপনি বলছিলেন না যে এবিভিপি করতো, সেই লোকটা এখন সিপিএম হয়ে গেছে, এরকম অনেক উদাহরণ আছে। ধরুন আমরাও কোনো দল চেঞ্জ করেছি, আমাদের উদাহরণ আছে, ঠিক সেরকম ভাবে আমি আপনাকে বলছি আরএসএফ এর নেতা ছিল, আরএসএফ এর নেতা ছিল যাদবপুর ইউনিভার্সিটিতে, সেখানে নীলবাতি গাড়ি নিয়ে আসে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক হয়ে। অতএব ওই সব ঘাটলে কাদা ঘাটলে গায়ে লাগবে, ওর মধ্যে গিয়ে লাভ নেই। আমি বলছি এটা পুরো নাটক, পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি কারণ এসে আমরা যদি করতাম, এবিভিপি যদি ওই ঘটনা ঘটাতো, এতক্ষণ মেরে চাল তুলে দিত। আমি বলছি আপনার উত্তর, হ্যাঁ ওটাও এসএফআই না, ওটাও এসএফআই না, টিসিএস এর চাকরি করা লোক, ও প্রশ্ন নিশ্চয়ই আসবে সে ওখানে কি করছে। না অতিবাম, এরা তো ওইখানে গেলে না এরাও সব অতিবাম হয়ে যায়, মিলেমিশে একাকার, তখন আপসু ফাপসু বিভিন্ন সংগঠন। আমি প্রশ্ন করি এরা সিসিটিভি ওখানে চায় না, আবার আরজি করে সিসিটিভির দাবিতে মিছিল করে। এই যে অভয় মঞ্চ নেমে পড়েছে, আমি বলছি এখানে এই অভয় মঞ্চ তো যাদবপুরের ভেতরে সিসিটিভি চায় না। একটু অ্যাড করি, সিসিটিভির বিরুদ্ধে অন্যতম ভোকাল যে যাদবপুরের প্রতিবাদী, তিনি এসে ভীষণ ভোকাল ছিলেন যে সিসিটিভি মানে হচ্ছে সার্ভেলেন্স স্টেট, রক্তচক্ষু। তিনি সম্প্রতিটা সিসিটিভি ফুটেজ দিয়ে এসএফআই আমি দেখেছি কিন্তু মুশকিল হচ্ছে এরা সকলে কিন্তু ওখানে কিন্তু মানে ওখানে কিন্তু একটা জগা খিচুড়ি ওর ভেতরে, সবাই সবার সাথে মিলে আছে ওখানে কিন্তু আপনি ওদেরকে আলাদা করতে পারবেন না। আমার বক্তব্য হচ্ছে ওখানে না কমপ্লিট পুলিশ অ্যাকশন দরকার। এইটাকে সিপিএম সরকার ওই গেরিলা চাষটাকে করতে দিয়েছিল, তৃণমূল এটাকে ছেড়ে রেখে দিয়েছে। এদের ফলে কখনো কখনো এরাও আক্রান্ত হচ্ছে, কিন্তু ওখানে ল অ্যান্ড অর্ডার বলতে কিছু নেই। মেধাবী হতে পারে, লাদেনও মেধাবী ছিল, মেধাবী হলেই সে যে সমাজ বিরোধী হবে না এমন কথা লেখা নেই। মেধাবী যখন সমাজ বিরোধী হয় তখন এক হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের দাবি, 2 হচ্ছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সজল ঘোষ তারা সেখানে প্রশাসনিক অ্যাকশনের পক্ষে সওয়াল করতে শুরু করেছেন। ছোট্ট একটা বিরতির পর এই দুটো প্রসঙ্গ নিয়ে ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। শিরোনামে সেই যাদবপুর, শিক্ষামন্ত্রীর হেনস্থা, গাড়ি ভাঙচুর, ছাত্র সংগঠনেরও পাল্টা অভিযোগ। তবে ইতিহাস কিন্তু যাদবপুরের জন্য ভালো কথা বলছে না। হেনস্থার একাধিক অভিযোগ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে। কেন বারবার এমন অশান্তি? সর্ষের মধ্যে কি ভূত? দেখুন। ছাত্র সংসদ নির্বাচনের দাবি, যাদবপুরে হেনস্থা শিক্ষামন্ত্রীর, কেন বারবার শিরোনামে যাদবপুর?
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার সভার পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থার অভিযোগ ওঠে বাম ও অতি বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে। তার গাড়ি ভাঙচুর করা হয়, হেনস্থার জেরে আহত হন মন্ত্রী। আমার গাড়ি ভেঙে দিয়েছে, আমার সিকিউরিটি ধরে মেরেছে, অনেক আরো যারা গেছিলেন অনেকেরই সিকিউরিটি ছিল তাদের মেরেছে। আমি বারবার আমাকে উপাচার্য বলেছিলেন ক্যাম্পাসে পুলিশ ডাকার জন্য, আমি পুলিশ ডাকতে রাজি হইনি, কারণ আমার মনে হয়েছিল যে আলোচনার মাধ্যমে কথা হতে পারে, কিন্তু এরা আলোচনা চাইছে, এরা প্রভোগ করতে চাইছে, এরা একটা নৈরাজ্য চাইছে। দাবি ওঠে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় আহত হন এক ছাত্র। জখম ইংরেজি বিভাগের ছাত্র ইন্দ্রানুজ রায় বর্তমানে ভর্তি রয়েছেন কেপিসি হাসপাতালে। আরএসএফ এর সদস্য ইন্দ্রানুজ অতি বাম ভাবধারায় বিশ্বাসী। কিন্তু শনিবার শিক্ষামন্ত্রীকে ঘিরে ছাত্রদের এই বিক্ষোভের কারণ আসল কি? 2020 সালে শেষবার ছাত্র সংসদের ভোট হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘদিন ধরে সেই ভোট করানোর দাবিতে সরব হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলি। শনিবার ওয়েব কুপার বার্ষিক সম্মেলন ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সম্মেলন স্থলের বাইরে ভোটের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে এসএফআই, সঙ্গে ছিল অতি বামপন্থী সংগঠনগুলিও। আগেই অবশ্য রাজ্যে ছাত্র সংসদের ভোট নিয়ে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আগামী দিন বলুন আপনারা ইলেকশনটা শান্তিপ্রিয়ভাবে করবেন, তবেই আমি ডিস্ট্রিক্টে করে দেবো। তবে গন্ডগোলটা আপনারা করেন না, করে ওই গলি মারল লোকেরা। যদিও এই প্রথম নয়, যাদবপুরে মন্ত্রী, রাজ্যপাল, রাজনৈতিক নেতা সহ একাধিক ব্যক্তিত্বের হেনস্থার ইতিহাস রয়েছে। 2019 সালের 19 সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই চরম হেনস্থার মুখে পড়তে হয়েছিল তৎকালীন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। ধস্তাধস্তিও শুরু হয়ে যায়। বাবুল সুপ্রিয়র চশমা খুলে নেওয়া হয়, চুলের মুঠি ধরে টান দেওয়া হয়, একাধিকবার ধাক্কাও মারা হয়। বাবুল সুপ্রিয় ক্ষমা না চাওয়া পর্যন্ত তাকে বেরোতে দেওয়া হবে না বলে বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। অবশেষে সন্ধেবেলা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছন রাজ্যপাল জগদীপ ধনখড়। বাবুল সুপ্রিয়কে উদ্ধার করে নিজের গাড়িতে তুলে নেন তিনি। তার গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। বাবুল সুপ্রিয়কে নিয়ে গাড়ির মধ্যেই বসে থাকেন রাজ্যপাল। শেষে রাত 8টা নাগাদ বিক্ষোভকারীদের এড়িয়ে গাড়ি ঘুরিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেট দিয়ে রাজ্যপালের গাড়ি বের করে দেয় পুলিশ। একই দিনে অগ্নিমিত্রা পলকেও হেনস্থার অভিযোগ ওঠে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ শানান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। দীর্ঘদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রবিরোধী, দেশ বিরোধী এবং সমস্ত রকম অন্যায়ের একটি আতুড় ঘরে পরিণত করেছেন বাম, অতি বাম কিছু, মানে যাদের ছাত্র হওয়ার বয়স নেই, অনেক আগে ছাত্রত্ব চলে গেছে, তারা এই জায়গাটাকে আতুড় ঘরে পরিণত করেছেন। ছাত্র সংসদ নির্বাচনের দাবি গণতান্ত্রিক, কিন্তু হেনস্থা, ভাঙচুর, উত্তেজনা বারবার শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তাহলে কি প্রশাসন মানতে চাইছে না বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা? বিশ্ববিদ্যালয়ে সত্যিই কি বাম, অতি বাম রাজনীতির আড়ালে অন্য কিছুর আভাস? কলকাতা টিভি। এই প্রশ্নটাই এখানে খুব অনেকেই তুলছেন যে কেন ছাত্র সংসদ নির্বাচন এতদিন ধরে হচ্ছে না। আমার এই প্রসঙ্গে একটুখানি আমি সজলদার মতামত নেব। দেখুন, এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে প্রায় 7-8 বছর বা তারও বেশি সময় ধরে কলেজে কোনো ছাত্র নির্বাচন নেই। এই যে আমার সামনে যিনি বসে আছেন তিনি একটা রাজ্যের সাধারণ সম্পাদক একটা দলের, মানে ওই যেহেতু ওদের সম্পাদকীয় দল তো ওটাই সর্বোচ্চ পদ, হ্যাঁ, তো তিনি আমার ধারণা কখনো কোনো নির্বাচন দেখেননি। এই যে মৃত্যুন ওখানে বসে আছে, তাও মৃত্যুন 2-1টা দেখেছে, অশোক দেখেছে, হ্যাঁ, আর বেশিরভাগ লোকই যারা আছে তারা নির্বাচন দেখেনি, ছাত্র নেতা। আমি বলছি যে দল 8-9 বছর ধরে নির্বাচন করে না সেই দল তার ছাত্র সংগঠনটাকেও তুলে দিতে পারে, কারণ ছাত্র সংগঠন রাখবো, তার একটা সভাপতি রাখবো, অথচ ইউজিসি, মানে এটা কিন্তু আমার রাইট, একটা ছাত্রের অধিকার, ইউজিসি এটা আমাদের দিচ্ছে লিন্ডো কমিশনের দ্বারা, সেটা স্বীকৃত। এরপরে হচ্ছে কলেজগুলো ইউনিয়ন ফিজ নিচ্ছে, সেই ফিজ কিন্তু ইউনিয়ন নেই, অথচ ইউনিয়ন ফিজ নিচ্ছে। সেই ফিজে কোথাও ফেস্ট হচ্ছে, কোথাও পিকনিক হচ্ছে, কোথাও কেকে মারা যাচ্ছে, এই ধরনের ঘটনা ঘটছে। এবারে আমি বলছি যে অতএব আমি আবারও বলছি যে এটা হয়নি কেন।
মানে শিক্ষাঙ্গন থেকে রাজনীতিকে দূরে রাখার জন্য প্রয়াস, একদম নয়। এটার পেছনে মূল কারণ হচ্ছে তৃণমূল এত ওই দাদা ভাইতে জর্জরিত, এত গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত যে অর্ধেক তৃণমূল ছাত্র পরিষদই ওখানে তাহলে মানে মারা যাবে নির্বাচন হলে, সেই ভয়ে আজকে 8-9 বছর ধরে ওখানে ভোট নেই। এবারে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে ধরুন যে ছেলেটি গাড়ির নিচে পড়েছে সেই ছেলেটির রাজনৈতিক পরিচয় কি নাম জানো? ইন্দ্রানুজ। ওই ছেলেটির রাজনৈতিক পরিচয় কিন্তু কোনোভাবেই এসএফআই নয়, সে আরএসএফ বলে একটা মানে নকশালাইট সংগঠনের সাথে যুক্ত। সে পড়লো গাড়ির তলায়, তাকে দেখতে গেলেন কে? মোহাম্মদ সেলিম। আর এরা বলবে যে আমরা নকশাল নয়, এসএফআই ওখানে ঢুকলে, যাদবপুরের ভেতরে ঢুকলে এরা নকশাল খ্যাক্সিয়াল এরা সব এক। অতএব এদের জন্য একটাই ওষুধ, সব অসুখ কিন্তু মলমে সারে না, সব অসুখ ওই হোমিওপ্যাথিক ওই পুরিয়াতে সারে না, কিছু কিছু জায়গায় অস্ত্রোপচার করতে হয়। এদের একটাই ওষুধ, সেটা হচ্ছে অস্ত্রোপচার। আমি এটা নিন্দা করি যেভাবে দত্তবাবু, না ভাই কি করবেন আপনি, কি করবেন? একতরফা মার খাবেন, একটা ছেলে ছাদ থেকে পড়ে গেল, পুলিশ দাঁড়িয়ে দেখলো, পুলিশ তাকে বার করতে পারলো না, এটা কি ভায়োলেন্স? না ভায়োলেন্সের কাছে নতি স্বীকার। আমি আপনাকে বলছি এটা ভায়োলেন্স না ভায়োলেন্সের কাছে নতি স্বীকার, সারেন্ডার। ট্যাক্সিওয়ালা নিয়ে যেতে পারলো না, অ্যাম্বুলেন্স আসতে পারলো না, কি বলছেন আপনি? ওখানে পুলিশের সর্বাত্মক অপারেশন দরকার। মমতা ব্যানার্জি এটা করবে না, কারণ আমি আবারও বলছি যেমন আমি যদি একটু একটা অ্যাড করে দিই, ইন্দ্রানুজের যে তুমি বেশ কিছু বুদ্ধদেব বাবুকে কুকুর বলেছে, বুদ্ধদেব বাবুকে কুকুর বলেছে। এখন এরা বলবে যে বুদ্ধদেব বাবু কত মহান। আরে তুমি কোন জায়গায় আছো? তোমার নেতাকে যারা কুকুর বলে তিনি মহান হতে পারে, তিনি ক্ষমা করতে পারেন, তোমরা তোমাদের নেতারা। এই ইন্দ্রানুজের একটি পোস্ট যেখানে বস্তারে নিহত মাওবাদী তাদের লাল সেলাম এবং শেষে বলা হচ্ছে যে অপারেশন সমাধান প্রহারের নামে ভারতের জনগণের উপর গৃহযুদ্ধ চালানো ভারত রাষ্ট্র ধ্বংস হোক। আমি জানতে চাই এই ধরনের লোকের সাথে একে আজকে দেখতে গেছেন মোহাম্মদ সেলিম, একে আজকে দেখতে গেছেন মোহাম্মদ সেলিম। এবার যদি মোহাম্মদ সেলিমকে আমরা রাষ্ট্রবিরোধী বলি, কারণ এই ছেলেটা ঘোষিত রাষ্ট্রবিরোধী, স্বঘোষিত যে আমি রাষ্ট্রের বিরোধিতা করছি, তাকে দেখতে যাচ্ছেন মোহাম্মদ সেলিম। এই লোকটা বুদ্ধদেব বাবুকে কুকুর বলছে, একে সমর্থন দিচ্ছে, এসে ভাই রাজ্য নেতা। আমি জানতে চাই এরপর যদি আমরা বলি যে মোহাম্মদ সেলিম এবং এসে ভাই সবাই রাষ্ট্রবিরোধী, তখন এটা সজলদা মনে রাখতে হবে যে এই রাজ্যে কিন্তু 2011-র আগের সময়টায় মাওবাদীদের হাতে সবচেয়ে যে রক্ত ঝরেছে সেটা সিপিআইএম এর নেতাদের ঝরেছে, এটাও মনে রাখতে হবে। আমি তো এটা বলছি, তৃণমূল সিপিএম দেখুন আমি একটু যা যা শুনেছি তাটা একটু ভাগ করে বলি। প্রথমেই শুরু করছি হচ্ছে আরএসএফ এর যে পয়েন্ট অফ ভিউটা দিয়ে, সেটা দিয়ে। আরএসএফ এর আপনি যদি ফেসবুক পেজ দেখেন, যেটা 3রা নভেম্বর 2010 সালে তৈরি, সেখানে তাদের অ্যাবাউট দি আরএসএফ এর যদি লেখাটা আপনি পড়েন, তারা লিখছে আরএসএফ ইজ আ ওয়েস্ট বেঙ্গল বেসড স্টুডেন্টস ফ্রন্ট দ্যাট অর্গানাইজেস দি স্টুডেন্টস ইন দি রেভলিউশনারি পাথ অফ নকশালবাড়ি মুভমেন্ট। কি করবো আমরা বলুন? কোথায় গিয়ে চুমু খেতে হবে বলুন? কি করবো? নকশালবাড়ি যারা করে তাদের গিয়ে গালে গালে চুমু খাবো? নিশ্চয়ই কিষানজি। কি করা উচিত? এবার আপনি এবার এটা থেকে আমি আপনাকে সেকেন্ড পয়েন্টে চলে যাই, ব্রাত্য বসুর উপরে আক্রমণ এবং তার যে রিয়াকশন। হু ইজ ব্রাত্য বসু? ব্রাত্য বসু একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের মন্ত্রী। আমরা দিচ্ছি বড় না, কি মন্ত্রী তার মধ্যে ঢুকছি না। মমতা ব্যানার্জি এক লাইন বলেছে, আরে বলো পার্টি 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 মানে কুণাল ঘোষ, পার্টি মানে কুণাল ঘোষ অফিশিয়াল হ্যান্ডেল থেকে কিছু বলে, কখন বলেছে? গতকালই বলেছে, গতকালও বলে, গতকাল বলে, আজকে বলে। অর্ক এর পাশাপাশি রিট পিটিশনও হয়েছে। রিট পিটিশন সেটা তো যাচ্ছে, আমাকে 2 মিনিট সময় দাও। ব্রাত্য বসু একজন মন্ত্রী হু ইজ আ ওয়াই থ্রেট ক্যাটাগরি সিকিউরিটি কাভার্ড পারসন। এবার এই ওয়াই থ্রেট ক্যাটাগরি সিকিউরিটিটা কিন্তু আকাশ থেকে আসে না, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল, একটা আইন আছে যে একজন ভিআইপি প্রোটেক্টির উপরে আক্রমণ হলে কি হবে। আচ্ছা, এর সাথে কি অ্যাড করব? অ্যাড করব হচ্ছে কে ওর গাড়িতে উঠছে আরএসএফ বলে একটি অর্গানাইজেশন যারা নকশালবাড়িতে বিশ্বাস করে। নকশালবাড়ি কথাটা শেষ না, যারা ভারত রাষ্ট্রের ধ্বংস চায়। না না, সেখানে তো আপনি যদি দেখেন কোন সংবিধানে কোন আইনে গাড়ি চাপা দিয়ে দেওয়ার এই কথাটা বলা আছে? বিরোধিতা করে
তাদের গাড়ি চাপা দিলেও কোনো দোষ হয় একদম পরিষ্কার বলবো আমি এবারে যারা ভারত রাষ্ট্রের সরাসরি বিরোধিতা করে ধ্বংস চায় তাদেরও আমরা ধ্বংস চাই। আমরা কাজের অশোকদা কিছু বলছি অশোকদা এক সেকেন্ড আমি জাস্ট এটার পুরোটাই এক্সপ্লেনেশনটা করে দিচ্ছি। এই যে প্রথম কথা নিয়ে আমরা বারবার বলছি না ইন্দ্রানুজের গাড়ির মাথার উপর দিয়ে গাড়ি চলে গেছে হ্যান্ডপ্যান, আপনি যদি যে কোনো মেডিকেল জার্নাল তোলেন, যেহেতু আজকে একটা মামলা হয়েছে আই ওয়াজ প্রিপেয়ার্ড ইন দিট ম্যাটার, আপনি যদি যে কোনো মেডিকেল জার্নাল তোলেন একটা হিউম্যান স্কাল 250 থেকে 500 কেজি ওজন পর্যন্ত নিতে পারে, এটা হচ্ছে তার ক্যাপাসিটি। একটা স্করপিও গাড়ির ওজন 2510 কেজি। ইন্দ্রানুজকে তাহলে তো ভারতবর্ষে রাখা যাবে না, সায়েন্স অন্য কোনো নিয়ে গিয়ে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় ওর ব্রেন সার্চ করে দেখতে হবে যে স্কালটা কি করে 2510 কেজি ওজন ধরলো, কারণ কি এটা তো মেডিকেল সায়েন্সের জার্নালে নেই। এটা তো এসএফআই করলে বা আরএসএফ করলে বা ভারত বিরোধী ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে একটা লোকের স্কাল এতটা শক্ত হয়ে যায়। কত হবে, ডেড বডির ওজন কত হবে, কেন মারা যায়নি, কেন হাড় পা ভাঙেনি? না না, কেন মারা যায়নি কথা নয়, আমি তো বিজ্ঞানের কথা বলছি। আমি জানি এসএফআই অনেক সময় বিজ্ঞান ভগবান কিছুই মানে না, কিন্তু আমি তো বিজ্ঞানের কথা বলছি। বিজ্ঞানের মেডিকেল জার্নালে ইন্দ্রানুজের যে কেসটা, সেই কেসটা একটা নজিরে যাবে, কারণ কি ইন্দ্রানুজের স্কাল 2510 কেজি ওজন নিতে পেরেছে। আসবো আমি একটু সৈকতের কাছে যাই। সৈকত না একটা সৈকতে যাওয়াটা এই স্টুডেন্টস ইউনিয়ন পয়েন্ট নিয়ে এসএফআই কনস্ট্যান্ট মিসগাইড করবে, এটা বলতে একটু বলতে দাও আমাকে। 2021 নির্বাচনে পরাজিত হওয়ার পরে তারা সাথে সাথে গিয়ে এসএফআই এর একজন লোক, তারা নিশ্চয়ই খুঁজে পেয়ে যাবেন, গিয়ে একটা পিআইএল দাখিল করে, বলে যে ছাত্র সংসদ নির্বাচন করা হোক। ডিফল্ট হয়ে যায়, কোনো মামলায় কোনো নিষ্পত্তি হয়নি। 2023-এ যেই মোমেন্টে যাদবপুর ইউনিভার্সিটিতে একজন ছাত্র আত্মহত্যা করেন বা মারা যান, সঙ্গে সঙ্গে আবার আরেকটা পিআইএল দাখিল হয় ছাত্র সংসদের নির্বাচন করা নিয়ে। সেখানে অ্যাডভোকেট জেনারেল দাঁড়িয়ে লিন্ডো কমিশন এবং রাজ্য সরকারের যে পদ্ধতি সে সম্পর্কে অবগত করা হয়। অবগত করে দেওয়ার পরে এসএফআই থেকে আর সেই মামলার কোনো রকম কোনো উচ্চবাচ্য করা হয়নি। সকালে গিয়ে বলা হচ্ছে সরকারের প্রতিনিধি কোর্টে দাঁড়িয়ে এই কথা স্বীকার করেছে যে রাজ্যের সরকারের এই ক্যাপাসিটি নাকি নেই। এগুলো ভুল কথা। অর্ডার দেখা আপনাদের কাছে পরিষ্কার লেখা আছে কোনো ক্যাম্পাসে নো কমিটি নো ইলেকশন রাবিশ কথা। আমি সৈকতকে অনিয়র নেব। সৈকত দেখুন, প্রথমত হচ্ছে সুমন দা একটা শব্দ ব্যবহার করলেন ধান্দাবাজ। আমি জানি না ধান্দাবাজের রাজনীতিটা সবচাইতে বেশি লাভবান দলটার নাম তৃণমূল কংগ্রেস কিনা। 2011 সালের আগে বুদ্ধবাবুর গায়ে একদম কালি ছিটে দিয়ে রক্তের দাগ দিয়ে হোর্ডিং লাগানোর ক্যাম্পাসের ভেতরে, প্রথম যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে আলিমউদ্দিন শুকিয়ে কাট স্লোগানে যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে ওইখানে আরএসএফ তথা ওই উগ্রবাম বলুন অতিবাম বলুন তাদের নেতাদের তৃণমূলের রাজ্যসভার সাংসদ করা উদাহরণ রয়েছে। তৃণমূলের তো অনেক আবার সাধারণ সম্পাদকও হয়ে গেছেন ওইখান থেকে। নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন থেকে সবচাইতে বেশি রাজনৈতিক ফায়দা পেয়েছে তৃণমূল কংগ্রেস। আর রইল বাকি আজকে এই মুহূর্তে যখন আমরা আলোচনা করছি, আপনারা দেখালেন একটু আগে, এখানে যেমন তৃণমূল বিজেপি অর্কদা সজলদার কণ্ঠস্বর এক হয়ে যাচ্ছে, কেন হাড় ভাঙলো না, বডি ওয়েট কত, মাথার ওয়েট কত, ঠিক একই স্টাইল হুমকি একজন বিজেপি নেতা বলছে রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অপারেশন করাও পুলিশকে দিয়ে, অস্ত্র ঢোকাও পুলিশকে দিয়ে, কোন রাজ্যে আমরা বাস করছি এবং সেই বিজেপির নেতাটা বলতে পারছে কারণ তৃণমূলের হাত মাথার উপর আছে বলেই এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ঠিক যেমন এবিভিপি হচ্ছে নেমেছে, ঠিক যেমন এবিভিপি হচ্ছে নেমেছে তৃণমূলকে টিএমসি থেকে বাঁচাতে। এখন পরে যাব সৈকত, আমি বলছি এখানে যেমন অর্কদা সজলদার কণ্ঠস্বর এক হয়ে যাচ্ছে, ঠিক একই টাইমে যাদবপুর ইউনিভার্সিটির 4 নম্বর গেটের বাইরে বিজেপির ছাত্র সংগঠন বা আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি ঠিক একই স্টাইলে, অরূপ বাবু স্টাইলে হুমকি দিচ্ছে। আসলে উচ্চ শিক্ষা ক্ষেত্রগুলো জেএনইউ, যাদবপুরকে এক একটা, ভবানীপুর গুজরাটি সোসাইটি, অশোকা বিদ্যালয়, আম্বানি ইউনিভার্সিটি, আদানি ইউনিভার্সিটি, এই একটা বানিয়ে দেওয়ার কৌশল। প্রত্যেকটা প্রক্রিয়ার মধ্যে মৌপিয়াদি একটা করে এজেন্ট থাকে। যেমন এই রাজ্যে বিজেপির এজেন্ট তৃণমূল বলে আমরা মনে করি, ঠিক যাদবপুর ক্যাম্পাসের ভেতরেও কিছু তৃণমূলের এজেন্ট আছে
যারা ব্রাত্য বসুদের এই এজেন্ডাকে শাসন করতে সাহায্য করছে, তারাই বুদ্ধবাবুকে কুকুর বলতো, তারাই এই সালকু দাওয়াইয়ের হুমকি দিত। আমি জানি না এসএফআই রাজ্য সম্পাদক এখানে রয়েছে, উনি বলবেন বিস্তারিত। আমরা অনেক বেশি উদার হয়ে, এই যে আপনি বারবার প্রশ্ন করছেন বিরোধীরা কেন কথা বলতে পারবে না, যাদবপুর ক্যাম্পাসের ভেতরে বামপন্থী রাজনীতির একটা কালচার আছে বলেই ওই ব্রাত্যবাবু বলুন, বাবুল সুপ্রিয়রা বলুন, ভেতরে পৌঁছতে পেরেছে। পশ্চিমবাংলার একের পর এক কলেজ ক্যাম্পাস আছে যেখানে কলেজ গেটে একটা ঝান্ডা লাগানো যায় না। এই যে সার্বিকভাবে গোটা ছাত্র রাজনীতিকে কালিমালিপ্ত করা হচ্ছে, এর দায় ওই অতিবামদের সিপিএম এর গায়ে বা বামফ্রন্টের গায়ে না লাগিয়ে এর দায় তৃণমূল, বিজেপি সবাইকে নিতে হবে। বিজেপি কৃষ্ণনগরে অতিবামের কোন নেত্রী বিজেপির কাউন্সিলর ভোটে লড়েছে। আসবো অশোকদা। হ্যাঁ, আমি একটু সময় যদি পাই বলতে পারি। আপাতত সংক্ষেপে বলুন, আমি তারপর আবার আপনাকে বলছি। যাদবপুরের ইতিহাস নিয়ে বলছিলে, তা গোপাল সেনকেও খুন হতে হয়েছে যাদবপুরের মাটিতে। আমাদের খুব স্পষ্ট কথা যেটা বলছিলাম, যে প্রাইভেসি ক্ষুণ্ণ করার জন্য সিসিটিভি সার্ভেলেন্স নয়, কিন্তু ফর সেক অফ সিকিউরিটি সিসিটিভি সার্ভেলেন্স প্রয়োজন। আজকে যদি সিসিটিভি থাকতো, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত, এবং যে ফটো যে ভিডিও এসছে তার ফরেন্সিক কোনো এজেন্সিকে দিয়ে ফরেন্সিক পরীক্ষা করানো হোক, কারণ এটা ছাত্র সমাজের স্বার্থ লুকিয়ে রয়েছে, সামগ্রিকভাবে শিক্ষাঙ্গনের স্বার্থ লুকিয়ে রয়েছে। আমি অরিত্রর কাছে আসি। অরিত্র একটা প্রশ্ন করতে চাই, তুমি কি বিশ্বাস করো যে এটা তৃণমূল এবং সিপিএম এর যৌথ আঁতাতের ফল? কাকে বলছো দেবুদা? আমায়? হ্যাঁ তোমায়। আরে তৃণমূল তো এখানে বিজেপির স্লিপিং সেল। না না, সে ঠিক আছে, তো পরের বার বলবে, কিন্তু এই মুহূর্তে যাদবপুরের ক্ষেত্রে তুমি কি মনে করো এটা তৃণমূল এবং সিপিএম এর আঁতাত? এবিভিপি কি তাদের ব্রাত্য মামাকে বাঁচাতে নেমেছে আজকে? আরে বলছি, ভারত জোড়ো যাত্রা করতে গিয়ে রাহুল গান্ধী রাত্রির প্রথমত হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের যে পয়েন্টটা, যেটা নিয়ে বহু চর্চা হচ্ছে এবং যেটা ফ্যাক্ট, যে ছাত্র আন্দোলন থেকে আমরা দেখেছি যে তাবর নেতারা বিভিন্ন দলের তারা উঠে এসেছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, এবং যে দাবিটা, এই দাবিগুলোর মধ্যে অন্যতম এবং যে দাবি নিয়ে ডেফিনেটলি আলোচনার অবকাশ এইটা এক। দুই হচ্ছে, একটু আগে সুমনদা বলছিলেন যে এত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সমস্ত প্রাক্তনীরা কেন যাদবপুরে থাকতে হবে? মানে আমরাও কোনো না কোনো নিশ্চয়ই ছোটোখাটো কলেজের প্রাক্তনী, কিন্তু কলেজ পেরিয়ে আসার পর সেখানে গিয়ে তো কাউকে দিনের পর দিন থাকতে হয় না, বা থাকার কথা মাথায় আসে না। বন্ধুদের মিস করলে হয়তো একটা রিউনিয়ন, অথবা যদি সেই শিক্ষকদের সঙ্গে দেখা করতে হয় তাহলে কখনো গিয়ে তাদের প্রণাম করেছে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই প্রাক্তনীদের কালচারটা, এটা কেন? দেখুন, আপনার তিনটে পয়েন্ট আমি এক এক করে বলি। প্রথম পয়েন্টটা হচ্ছে যে ছাত্র নির্বাচন বা ছাত্রদের ইউনিয়ন নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে তার থেকে এটা আমি এক্সপেক্ট করি না যে সেখান থেকে সবাইকে মেন স্ট্রিম রাজনীতিতে আসতে হবে, বরং ছাত্র সংসদ নির্বাচনটা প্রয়োজন। তার কারণ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আপামর ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর উপস্থাপনা করানোর জন্যেই, এবং তাদের দাবি দেওয়াগুলোকে পৌঁছে দেওয়ার জন্যে, এবং এই রাষ্ট্রসহ এই যে প্রতিষ্ঠানটা তারা যেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে অপারেট করতে চায় সেখানে যাতে সকলের কণ্ঠস্বর উঠে আসে, সবাই সমান অধিকার পায়, কনস্টিটিউশনে ইকুয়ালিটি এবং ইকুইটির কথা বলা আছে, তার জন্য ইউনিয়ন ভোটটা প্রয়োজন। এবার আমি আমার ছাত্র জীবনে সেই 2019-এ লাস্ট ভোট দেখেছিলাম, তারপরে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ফেলেছি, এখনো পর্যন্ত ভোট হয়নি। এর ফলে যেটা হয়েছে যে একটা পলিটিক্যাল মিসম্যানেজমেন্ট সিস্টেম তৈরি হয়েছে, ফলে দ্রুত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নির্বাচন, যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন, যে কোনো ইনস্টিটিউটের ক্ষেত্রে ইউনিয়নগুলি নির্বাচন করানো হোক, এটাই আমার একদম পরিষ্কার কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনি যেগুলো বলছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছেলেদের সবথেকে বড় প্রবলেম যেটা, আপনি কিন্তু ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে এই ধরনের প্রাক্তনীদের খুব একটা রেগুলার আসতে দেখবেন না, আসে তুলনামূলক কম। তার কারণটা হচ্ছে আর্টস ফ্যাকাল্টিতে আমি 2016-17-তে আমার গ্র্যাজুয়েশন যখন শুরু হলো 16 সালে, আমি তখন ইনস্টিটিউটের কাছে প্রথম প্রশ্নটা করেছিলাম যে একই চৌহদ্দির মধ্যে আপনারা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে ক্যাম্পাসিং করাচ্ছেন, কেরিয়ার কাউন্সেলিং করাচ্ছেন, চাকরি দিচ্ছেন, অথচ আর্টস ফ্যাকাল্টিতে আপনারা কোনো রকম ক্যাম্পাসিং করাচ্ছেন না কেন?
আর্টস ফ্যাকাল্টির আমার সমসাময়িক বহু ছেলেমেয়েরা ছদ্ম বেকারত্বের শিকার। তারা আমার থেকে অনেক গুণে পণ্ডিত, অনেক ডিগ্রি আছে, AA আছে, PhD আছে, কিন্তু তাদের হাতে কাজ নেই অথবা তাদের যোগ্যতা অনুসারে তাদের চাকরি নেই। এই ধরনের একটা বড় পপুলেশন, তারা কিন্তু ডিপ্রেস, তারা কিন্তু ফ্রাস্ট্রেটেড, এবং সেই কারণেই কিন্তু সেখানে একটা কনসেপ্ট অফ পাওয়ার প্লে চলে আসে এবং এই হোস্টেলগুলোতে তারা ঢুকে থাকে। কারণ ইঞ্জিনিয়ারিং পড়ে সেই ছেলেটা আমেরিকায় চাকরি পেয়ে যাচ্ছে, জার্মানিতে চাকরি পেয়ে যাচ্ছে, কিন্তু বহু ছেলে যে ইতিহাসে দুর্ধর্ষ, পলিটিক্যাল সায়েন্সে দুর্ধর্ষ, সংস্কৃত বাংলা ইংরেজিতে দুর্ধর্ষ, যারা হয়তো এই নেট সেট এগুলো PhD দিয়ে করছে না, তারা দিশেহারা হয়ে পড়ে। এবং পরবর্তী যে পয়েন্টটা যাদবপুরের ক্ষেত্রে, যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং, কিছুদিন আগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়টা এরকম গন্ডগোল হয়েছে এবং আমি সেটা নিয়ে ছাত্রছাত্রীদের সাথে এনকোয়ারি করছিলাম এবং আমি ফেসবুকে লিখেছিলাম যে এই প্রেসিডেন্সিকে আমি চিনতে চাই না, এই মারামারি, কিছু মহিলাদের নির্যাতন হয়েছে, এই ঘটনা আমার কাছে একেবারেই অনাকাঙ্ক্ষিত, এটা ঠান্ডা মাথায় বিবেচনা করে এটা সমাধান করা হোক। যে অদ্ভুত রেসপন্সটা আমি পেলাম, প্রেসিডেন্সির বেশ কিছু ছেলে মেয়ে জুনিয়র, তারা আমাকে বললেন, দাদা আপনি এই পোস্টটা না ডিলিট করে দিন। আমি তাদের জিজ্ঞাসা করলাম কেন এই কথাটা আপনারা বলছেন? বলছে, দাদা আপনার ফেসবুক পেজে প্রচুর রিচ রয়েছে। আমি বললাম যে তো স্বাভাবিক ব্যাপার, রিচ হলে মানুষ জানুক এটা সম্পর্কে। তখন তারা আমাকে একটা সিগনিফিক্যান্ট রেসপন্স দেন। সেখানে তারা বলছেন যে আমরা আগামী একটা অমুক তারিখে একটা জেনারেল বডি মিটিং আছে, সেখানে SFI, IC বিভিন্ন দল, তারা কিন্তু একে অপরের পরিপন্থী, ভোটে কিন্তু তারা বিরুদ্ধেই কমব্যাট করেন, কিন্তু তারা বলছে যে আমরা জেনারেল বডি মিটিং করে এটা আলোচনা সাপেক্ষে ডিসাইড করব, কিন্তু আপনার পোস্ট থেকে পপুলারিটি হয়ে গিয়ে যদি TMC BJP ঢুকে পড়ে তাহলে সেটা কিন্তু মুশকিল হয়ে যাবে। তার মানে দেখুন, বামপন্থী দুটি দল যারা অ্যাপারেন্টলি একে অপরের পরিপন্থী, এবং একটি দলের মেয়েরা অভিযোগ করছে আরেকটি দলের ছেলেরা মদ্যপ অবস্থায় অসভ্যতামি করছে, কিন্তু জাস্টিসের থেকেও তাদের কাছে ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে TMC কিংবা BJP বা অন্য কোনো বহিরাগত শক্তি যারা বাইরের রাজনৈতিক ফোর্স, তাদেরকে আটকানো। এবং এইটার মূল কারণটা হচ্ছে যে শত্রুর শত্রু ইকুয়াল টু বন্ধু। TMC এবং BJP ধরুন SFI এরও শত্রু, আইসারও শত্রু, বা ফ্যাসেরও শত্রু, বা যাই হোক XYZ, আমি এত দলের নাম জানি না, তাদেরও শত্রু। কিন্তু যখনই প্রশ্নটা চলে আসছে যে ABVP-কে আটকাতে হবে কি না, আপনি আজকে দেখুন যে SFI, যে আইসা, যে ফ্যাস এখানে প্রচণ্ড এক হয়ে বন্ধুর মতো লড়াই করছে। যখনই কিন্তু এটা ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাবে, বিভিন্ন ক্লাসে ক্লাসে গিয়ে SFI আইসার নামে গালাগালি করবে, আইসা ফ্যাসের নামে গালাগালি করবে। তার মানে বাম এবং বাম মনস্করা একে অপরের মধ্যে গালাগাল, সমালোচনা ইত্যাদি করলেও যেহেতু তাদের কমন শত্রু TMC এবং BJP, সেজন্য ইট বিকামস অ্যান ইউনাইটেড ফ্রন্ট। এবং তখন ওই যে বলা হয় লাল দুর্গ, যেটা আপনারা বলেন যে এই মাও মাকুদের আতুর ঘর, এই যে কনসেপ্টগুলো তখন চলে আসে, তখনই চলে আসে হচ্ছে টেরিটরির রাজনীতি, যে আমার এই 55 রাজনীতি হচ্ছে। দেবাঞ্জন খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট তুলেছে, একটু সংক্ষেপে আমরা ব্রেকে যেতে হবে, 2-3টে কথা বলতে হবে আমায়, তাহলে ব্রেকের পরে আরেকবার একটু বলতে হবে। এক হচ্ছে যে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স এই রাজ্যের সমস্ত ক্যাম্পাসে তৃণমূল একদম প্রতিষ্ঠিত করেছে। বলতে দাও আমায়, কাদের আমলে শুরু হয়েছিল বলে দাও, বলতে দাও। এই যে তুমি বললে না যাদবপুরে কাউকে ঢুকতে দেওয়া হয় না, ব্রাত্য বসু যাদবপুরের ভেতরে গিয়ে মিটিং করছিলে, ও তো পরিকল্পনা। তুমি ঢুকতে পারবে তুমি সুরেন্দ্রনাথ কলেজে ঢুকতে পারবে, তুমি সুরেন্দ্রনাথ কলেজে ঢুকতে পারবে, দম থাকলে ঢুকে দেখি। ভাই শোনো না, আমি একটা কথা, এমন ভাবে কলেজ ক্যাম্পাসকে ঘিরে রেখেছে, এমন তুমি আজকাল আজকে সুরেন্দ্রনাথ কলেজে ঢুকতে পারবে, সেইটা আগে ঠিক করো। এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে নানান কথার মধ্যে ইন্দ্রানুজের রাজনৈতিক সত্তা, এসব নিয়ে অনেকগুলো কথা এলো। কেন মোহাম্মদ সেলিম দেখা করতে গেছেন, কেন আমরা হচ্ছে যে লড়াই করছি, ছাত্র সত্তাকে ডাইলিউট করে দিয়ে বাকি কথাগুলোকে এখন সামনে তুলে ধরা। তারা বলছে 2011 সালের আগে মাওবাদীদের ধরে ধরে চুমু খেত, যারা মাওবাদীদের ধরে ধরে চুমু খেত, তারা এখন বলছে মাওবাদী হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 1 নম্বর। 2 নম্বর কথা, কেউ যদি এই যে পোস্ট ইত্যাদি যেগুলো বলা হচ্ছে, কেউ যদি কোনো ভারত বিরোধী পোস্ট করে থাকে, তাহলে প্রশাসন আছে, পুলিশ আছে, তার বিরুদ্ধে মামলা করা, তাকে ধরপাকড় করা উচিত ছিল। এক, কেউ এই ধরনের কোন পোস্ট করেছে মানেই, কেউ এই ধরনের কোন পোস্ট করেছে মানে তাকে গাড়ি চাপা দিয়ে দেওয়া। আইন বলছে তাকে গ্রেফতার করো, তাকে ধরো বা তার বিরুদ্ধে মামলা করো। ক্যাম্পাসের ভেতর ঢুকে তাকে ধরে তার উপর দিয়ে গাড়ি চাপা দিয়ে দিতে পারে। এবং বলছি তো, কাল যদি যারা
রাষ্ট্রবিরোধী, আমি বলছি যারা রাষ্ট্রবিরোধী, যারা দেশ বিরোধী, তাদের দল রাষ্ট্রবিরোধী আর দেশ বিরোধী কথাটার মধ্যে পার্থক্য তুমি খুঁজে দাও পার্থক্য। আমার কাছে দুটোই সমান, আমার কাছে দুটোই সমান, আমার কাছে দুটোই সমান। তোমার ওই হাতলামো তুমি তোমার ঘরে রাখো, তোমার এই হাতলামো তুমি তোমার ঘরে রাখো। এদের জানি পোড়াতে বলা উচিত, কিন্তু কালকের ঘটনা, পরশুদিনের ঘটনাটা নাটক ছিল। এটাই তো ঘটনা যে 250 কিলো ওজন নিতে পারে, সে 2,500 কিলো ওজন নিয়ে ইনডেক্সি করে আছে। কারণ এটা নাটক, এটা হচ্ছে তৃণমূল আর সিপিএম এর মিলিত নাটক। আবার বললাম, আরে চিৎকার করে লাভ হবে না, তুমি শুনছো। মৃত্যুঞ্জয় এবং অশোকদাও কিছু বলতে চান, ছোট্ট একটা ব্রেক নিতে হবে, ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আমি সুমনদার কাছে আসবো। সুমন, এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ইতিমধ্যেই যে আলোচনা হচ্ছে, যে ছাত্র সংসদ নির্বাচন যদি না হয় তাহলে তো একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে। দেখুন, দুটো ইস্যু। এক হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন জরুরি কিনা, অবশ্যই জরুরি, কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের জন্য ভায়োলেন্স হয়েছে, এটা একটা বাজে অজুহাত। সবাই ভুলে যাচ্ছে যে এই রাজ্যে বা এই কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজে কোনোদিন কোনো ছাত্র সংসদ নির্বাচন হয় না, সেখানে এরকম মারপিট হয়। এগুলো বাজে যুক্তি। আবারও আমি রিপিট করছি, অ্যান্ড আই গো ব্যাক টু মাই ওল্ড পয়েন্ট, যে প্রেসিডেন্সি এবং যাদবপুরকে আলাদা করে অভয়ারণ্য তৈরি করে আমরা আসলে ক্ষতি করছি। যেটা মাননীয়, আমি ওনাকে ছেড়ে দিচ্ছি কারণ উনি এসএফআইয়ের অনেক জুনিয়র নেতা, উনি জানেন না যে এই যে ইন্দ্রানুজ রায়কে মোহাম্মদ সেলিম দেখতে গেলেন, এতে কোনো ভালো দৃষ্টান্ত স্থাপন হলো না। কেন ভালো দৃষ্টান্ত স্থাপন হলো না? আমার কাছে একটা চিঠি আছে, যে চিঠিটা সিপিএমের এক তাত্ত্বিক নেতা, নামও সবাই জানে, কাগজে খবরটা বেরিয়ে গেছে, আমি তাকে শোতে ঢোকার আগে, তিনি মোহাম্মদ সেলিমকে চিঠি লিখে বলছেন যে আপনারা বিশেষ করে প্রকাশ কারাত, বৃন্দা কারাত, রাষ্ট্রবিরোধী যারা, তাদেরকে মদত দিন। এখনো অবধি সিপিএম এটা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমি নাম করে বলছি, চিঠিটা আমার কাছে এই স্ক্রিনশটটা পুরো সামনে, ঠিক আছে? বলছেন যে আপনারা যাদের মদত দিচ্ছেন তারা রাষ্ট্রবিরোধী, তারা বাংলাদেশের ক্ষেত্রে জামাতের কাছ থেকে পয়সা পায়, তারা বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে গন্ডগোল করতে চাইছে। এটা আমাদের স্ক্রিনশট। সো এসএফআই যদি আরএসএফ এর পাশে দাঁড়ায়, তাহলে পৃথিবীতে কোনোভাবে এই নৈরাজ্য, এই অন্যায়, এই যে ভাঙচুর, এইটাকে আড়াল করতে পারবে না। এটা সিপিএম এর ভেতরে প্রশ্ন। স্ত্রী আমার কাছে মোহাম্মদ সেলিমকে লেখা চিঠি, আমি উত্তর নিই দেবাঞ্জনের কাছে। এক নম্বর কথা হচ্ছে যে আরএসএফ ক্যাম্পাসের ভেতরে কিন্তু কয়েকদিন আগে পর্যন্ত এসএফআই মুক্ত ক্যাম্পাস দাবি করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতর, কিন্তু ইন্দ্রানুজ ঠিক যতটা আরএসএফ, ঠিক ততটাই একজন ছাত্র। আজকে আমরা রাস্তায় নেমেছি একজন ছাত্রকে পিষে মেরে দেওয়ার চেষ্টা হয়েছে তার বিরুদ্ধে, যে বলে টুকরো টুকরো করো, তাহলে পুলিশ তাকে এতদিন ধরেনি কেন? যে বলে পুলিশ কেন তার বিরুদ্ধে মামলা করলো না? রাজনৈতিক আইন বলে যে সে ভারত বিরোধী কাজ করেছে বলে তাকে শিক্ষামন্ত্রী গাড়ির তলায় পিষে মেরে দিতে পারে? আমি বলছি যে সে যদি এই পোস্টে থাকে তাহলে কেন তার বিরুদ্ধে মামলা হলো না? যাদবপুরে তোমরা নৈরাজ্য চাও কি চাই না? এই পোস্ট তো আজকের পোস্ট নয়, যাদবপুরে তোমরা নৈরাজ্য চাও। তাহলে এতদিন তৃণমূলের প্রশাসন কেন তাকে ধরলো না? মৃত্যুঞ্জয়, দেবাঞ্জন যে প্রশ্নটা তুলছে, আমরা যে দেখি এসএফআই সেটাতে এফআইআর করলো না কেন ইন্দ্রানুজের বিরুদ্ধে যখন ওদের নামে করেছিল? মৃত্যুঞ্জয়, এখন যে অভিযোগ তোমরা করছো যে এই মৃত্যুঞ্জয়ের সরি এই ইন্দ্রানুজের স্ক্রিনশট দিয়ে, তার প্রোফাইলের, তার পোস্টের স্ক্রিনশট দিয়ে তোমাদের অনেকেই অভিযোগ করছো, যে ঠিকই খুব সিরিয়াস একটা এলিগেশন। দেবাঞ্জন যে প্রশ্ন করছে যে যদি এরকম রাষ্ট্রবিরোধী কোনো পোস্ট বা রাষ্ট্রবিরোধী কোনো অ্যাক্টিভিটি হয়ে থাকে, তাহলে আগে কেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না? আমি একটু বলছি প্রথম কথা হলো, এখানে যে দেবাঞ্জন আছে আমি মেনে নিচ্ছি যে এখানে দেবাঞ্জন পুরো মানে বামেদের বৃহত্তর বামপন্থী সমাজের প্রতিনিধি হিসাবে এখানে বক্তব্য রাখছেন। কারণ উনি বক্তব্য রাখার সময় বললেন যে লেফট একটা ইকোসিস্টেম চলছে যাদবপুর আর প্রেসিডেন্সিতে, তাই যাদবপুর প্রেসিডেন্সিতে এইসব কাজ হতে পারে। যাদবপুর লেফট ইকোসিস্টেমটা কি? যে গোপাল চন্দ্র সেন উপাচার্যকে যাদবপুরে খুন করা যাবে। লেফট ইকোসিস্টেমটা কি? একটা ছাত্র তার ফার্স্ট ইয়ারের স্বপ্নকে হত্যা করা যাবে। লেফট ইকোসিস্টেমটা কি? যে আমাদের শিক্ষামন্ত্রীকে মেরে ফেলা চক্রান্ত হবে। লেফট ইকোসিস্টেমটা কি? বাঁকুড়াতে খ্রিস্টান কলেজে ছাত্র পরিষদ করার অপরাধে সুদেব ঘটককে পিটিয়ে মারা হবে। লেফট ইকোসিস্টেমটা কি? আমরা জানতে চাই যে ক্যামেরার সামনে
এই অতিবামরা দাঁড়িয়ে বলবে আমাদের নেশা করার জন্য যাদবপুরকে মুক্তাঞ্চল করতে হবে, এবং এটা ক্যামেরার সামনে বলবে। এটা লেফট ইকোসিস্টেম। আর বলা হচ্ছে নাটক, এটা নাটক না তো কি, চাকার সামনে পড়ে গেল ব্রাত্য বসুর গাড়ি। আমি ব্রাত্য বসুর ড্রাইভারের সাথে কথা বলছিলাম, আমি বলছিলাম ভাই তুমি আমাকে একটু গাড়ি চালানোটা শেখাবে, যে চোখের উপর দিয়ে কিভাবে গাড়ির চাকা তুলে দেওয়া যায় এবং সারা শরীর অক্ষত থাকে। আমরা যদি আমার ড্রাইভারকে আমাকে যদি মেরে ফেলার চক্রান্ত হয় যে একজন মন্ত্রী, আমি তো চাইবো আরো জোরে গাড়িটা চালিয়ে দেওয়া উচিত ছিল। এইটা আমি অন ক্যামেরা বলছি। নিজেকে বাঁচানোর অধিকার সবাই আছে। তৃণমূল সরকারে আছে বলে এটা অন ক্যামেরা বলার ধক দেখাতে পাচ্ছে। বিজেপি সরকারে আছে, তৃণমূল সরকারে আছে বলে এবং বিজেপির সাথে সেটিংটা করা আছে বলে বিজেপির নেতারা, তৃণমূলের নেতারা এই কথাটা অন ক্যামেরা বসে বলতে বলার ধক দেখাচ্ছে। সরকার থাকলে ধক দেখাতে পারতো না। খুব ধকের কথা বলো না। দেবাঞ্জন একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলছে যে সত্যি এই ধক অন্য দেখানো সম্ভব নয়। একজন কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাকে চুলের মুঠি ধরে বার করে দেওয়া হয়, সেই পার্টির প্রতিনিধিও আলোচনা করারই অধিকার নেই। একজন কেন্দ্রীয় মন্ত্রীকে চুলের মুঠি ধরে বার করে দেওয়া হয়েছিল রাইটার্স থেকে, এবং সে তখনই ফিরে গেছিল রাইটার্সে যখন নাকি বাম শাসনকে মহাশূন্যে পরিণত করা হয়। কি আলোচনা করছে সেই গল্প ফেরি করে কতদিন ধরে সেই নাটক চালিয়ে যাচ্ছে? কি ইতিহাস? এটা তো কোনো ইতিহাস নয় প্রথমত। দ্বিতীয়ত সেকেন্ড, এই যে কনসার্ন বলা হচ্ছে না ছাত্র তথ্য, ছাত্র নিয়ে বক্তব্য, তার ছাত্র সত্তা, ও যে রিট পিটিশনটা করার কি প্রয়োজন? এইটা এই পয়েন্টই বলছি। ওর যে সিম্পল প্রশ্ন যে কি এমন হলো যে রিট পিটিশনটা করার প্রয়োজন? এই যে ছেলেটির যে সত্তা, এই যে কোথাও কি এই প্রশ্নে বিজেপি এবং তৃণমূলের সুরটা এক, যে সেখানে প্রশাসনিকভাবে স্ট্রং স্ট্যান্ড নিতে হবে। আমি এটা একদম কারেক্ট, একদম প্রপারলি এটা উত্তর দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে এই যে আরএসএফ, এই কেন আজকে হাইকোর্টের কাছে গিয়ে বলতে হচ্ছে যে সশস্ত্র বাহিনী দিয়ে যাদবপুর ইউনিভার্সিটিকে প্রোটেকশন দাও। সশস্ত্র বাহিনী ছাড়া যাদবপুর ইউনিভার্সিটির গেটে আজকে দেখেছেন বিকেলবেলায় তাদের যে নিরাপত্তা রক্ষী, তার অবস্থা আপনি দেখেছেন। এটার জায়গায় যদি আজকে সিআইএফএস থাকে বা কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনী থাকে, সেটা হবে না। আপনি ভিসিকে ফোন করে জিজ্ঞেস করুন, প্রত্যেকটা গেটে রেজিস্টার আপনাকে দেখাতে পারবে না, কারণ কি রেজিস্টার যদি ইমপ্লিমেন্ট করতে যায় এসএফআই আরএসএফ গিয়ে ভিসি পাঞ্জাবি চিড়ে দেবে পিটিয়ে। সেই জন্য আজকের দিনে দাঁড়িয়ে এই যে আরএসএফ বা বাকি যে দলগুলো, তাদের সাথে যদি আমরা ভালো করে একটু রিসার্চ আউট করি, যেমন আমি আরএসএফ নিয়ে একটা সিম্পল রিসার্চ আউট করেছি, হাইকোর্টে সেটা দেখা যাবে। দে আর ব্যান্ড under entry 24-25 schedule 2 of the UAPA Act। এদেরকে অ্যালাউ করা যাবে না। তাহলে সেই সংগঠনটা ফাংশনিং করছে কি করে পশ্চিম বাংলায়? এক্স্যাক্টলি। তাহলে আপনারা তো এসএফআই ইউনিয়ন চালাচ্ছেন, আপনাকে বললেন সেই সংগঠনটা ফাংশনিং করছে কি করে? তো এসএফআই ইউনিয়ন আছে। 2011 এর আগে যারা মাওবাদীদের চুমুকেত আপনারা বলেছেন যে রাষ্ট্রদ্রোহ করা কিছু অর্গানাইজেশন ইউনিভার্সিটির মধ্যে কাজ করছে। বাংলাদেশের বামপন্থীরা সরকারকে টপল ডাউন করার জন্য মাওবাদীদের পুষ্টি দিয়েছিল যে তৃণমূল এবং যে বিজেপি, তারা এখন সেই ধরনের কথা বলছে। যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিল তখন ব্রাত্য নিয়ে 101টা কথা বলছে। ব্রাত্য বসু, আমি আবার রিপিট করছি, হি ইজ আ প্রোটোকল ওয়াইড থ্রেট ক্যাটাগরি প্রোটোকল সিকিউরিটি ভিআইপি। আজকে যদি ভারতের রাষ্ট্রপতি ওখানে ঢোকেন, যেমন কিছুদিন আগে ভারতের রাষ্ট্রপতির যে প্রতিনিধি গভর্নর ওখানে ঢুকেছিলেন, গভর্নরের উপরে আপনারা আক্রমণ করেন। আপনি প্লিজ আইনের বই তুলে দেখুন, ভারতের রাষ্ট্রপতি, গভর্নর, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার এদের উপরে আক্রমণ করলে অঙ্গরক্ষীদের কি করার কথা নির্দেশে আছে, সেটা তারা করেনি। কেন করেনি? বুদ্ধদেব ভট্টাচার্য আইন বলছে এটা, এদের এখতিয়ার আছে একজন ছাত্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার। আইন বলে প্রথমে শূন্য গুলি, তারপর বুকে গুলি। চালিয়েছে শূন্য গুলিটা, এক্স্যাক্টলি চালিয়েছে শূন্য গুলিটা, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। এসএফআই পরিষ্কার করে দিল যে সিকিউরিটি প্রোটোকল ওখানে বসেছিল, ছাত্রদের উপরে কোন রকম কোনো অ্যাটাক করেনি, কোনো পাল্টা রিপারকেশন করেনি। কেন করেনি? কারণ অ্যাটাক করেছে তো তৃণমূলের গুন্ডারা, অ্যাটাক করেছে তো তৃণমূলের গুন্ডারা, তৃণমূলের গুন্ডাদেরকে ব্রাত্য বসু ভেতরে নিয়ে গিয়ে
এসএফআই সহ নানান সংগঠনের ছেলে মেয়েদের উপরে অ্যাটাক করিয়েছে। মেনে নিলাম, তাহলে আপনারা কালকে আন্দোলন করুন যাতে মৃত্যুঞ্জয় আসলে ভোটার কোড তৃণমূলের গুন্ডারা তারা এই গোটা কিওসটা করেছে, যেটা করানো হয়েছে এমনটা অভিযোগ দেবাঞ্জনের। না, তৃণমূলের গুন্ডারা গাড়ির বনেটে দাঁড়িয়ে পড়লো, তৃণমূলের গুন্ডারা গাড়ির সামনে কলকাতা বিশ্ববিদ্যালয়তে ভিসি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি ভিডিওতে দেখা যাচ্ছে হাইকোর্ট থেকে স্টে অর্ডার এনে তৃণমূলের গুন্ডারা, আমি আবারও বলছি ঢোকা থেকে আটকেছে সেই তৃণমূলের গুন্ডা যার নাম অভিরূপ চক্রবর্তী, সে প্রাপ্ত বসুর সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বলো। মৃত্যুঞ্জয় দেবাঞ্জনের প্রশ্ন করছে যে কেন এটা যাদবপুর নয়, এটা কলকাতা টিভি, এটা যাদবপুর নয়, এটা কলকাতা টিভি শো হচ্ছে, এখানে এইসব বাদরামি সহ্য করা হবে না। প্লিজ কোন আনপার্লামেন্টারি বোর্ড তৃণমূল তো এবিভিপি নামক বাদরদেরকে কাঁধে নিয়ে চলছে, ব্যক্তি আক্রমণ নয়, এবিভিপি নামক বাদরদেরকে কাঁধে নিয়ে চলছে, পক্ষ থেকে না, নো আনপার্লামেন্টারি বোর্ড। মৌপিয়াদি আমি আবারও বলছি যে যাদের দেখা গেছে তারা কারা, মোহাম্মদ সেলিম কাকে দেখতে গেছে, তারা কি তৃণমূল কংগ্রেস করে? দেবানন্দ বলছে যে তার মানে তো যাই করুক ইন্দ্রানুজের ছাত্র সত্তাকে তো অস্বীকার করা যায় না। এবং যদি তৃণমূলের কারোর গাড়ির তলায় তাকে বলতে হয় মোহাম্মদ সেলিম তাকেও দেখতে যাবে, আমরা তার জন্য হচ্ছে রাস্তায় নামবো। আবারও বলছি আমারটা মৌপিয়াদি, আমার কথাটা এক লাইনে আমি শেষ করি, যে ছাত্ররা যদি তৃণমূল হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, এবিভিপি হোক, এসএফআই হোক, তৃণমূল ছাত্র পরিষদ হোক, যেই হোক, সেইখানে যারা আছে সে যদি শিক্ষামন্ত্রীর ওপরে যদি আক্রমণ করে হত্যার চেষ্টা করে, আমি রিপিট করছি হত্যার চেষ্টা করে, তাই তার ড্রাইভারের উচিত ছিল গায়ের ওপর দিয়ে তার গাড়িটা চালিয়ে দেওয়া, তাকে রক্ষা করার। শিক্ষামন্ত্রী বলেছে, সেই শিক্ষামন্ত্রী নিজে গতকাল বলেছে যে গাড়ি চালিয়ে দেওয়াটা ঘটনা, তাহলে কোনটা ধরে নেব? তোমার কথাটা ধরবো না ক্রিমিনাল ব্রাত্যবসুর কথাটা বলবো ধরবো? তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্ব চলছে নতুন একটা তৃণমূলের মধ্যে? তুমি একরকম কথা বলছো, ব্রাত্যবসু আর একরকম কথা বলছে, দেবাংশু আর একরকম কথা বলছে, কোনটা ধরে নেব? আমার সুমনদার কাছে এখানে প্রশ্ন। সুমনদা, এই যে বারবার যাদবপুর বিতর্কের কারণে, বিতর্কিত ভাবে শিরোনামে উঠে আসছে ফর অল রং রিজনস, এখানে তো এই যে সিসিটিভি নিয়ে আমরা বিশেষ করে র্যাগিং কাণ্ডের পর প্রচুর তর্ক বিতর্ক দেখেছি। সেখানে দাঁড়িয়ে আমরা কি দেখলাম যে যারা সিসিটিভির বিরোধিতা করছে তারাই আবার সিসিটিভি ফুটেজ দিয়ে এসএফআই এর বিরুদ্ধে অতিবাম সংগঠন তারা সেটাকে হাতিয়ার করছে। তাহলে পরতে আসলে কি ওই যাদবপুরের মধ্যে যে একটা সমান্তরাল একটা ইকোসিস্টেম, সমান্তরাল না, ওখানে একটা উত্তর কোরিয়া চলে, আপনি এটা কখনো জাস্টিফাই করতে পারেন? সে যে দলের সমর্থক হোক, যে হোক, একজন ছাত্র ওপর থেকে পড়ে গেছে, আপনি ট্যাক্সি ডাকতে দিচ্ছেন না, আপনি তাকে হাসপাতালে নিয়ে যেতে দিচ্ছেন না। আবারও আমি বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি, এসএফআই এর যিনি এসছেন, নতুন এসছেন সংগঠনে, এখনও তাদের অতীতের পুরো ট্র্যাক রেকর্ড জানেন না, মানে যদি সেটা সাইবাড়ি থেকে শুরু করে আসতে হয় ক্লান্ত হয়ে যাও, ওসবে যাচ্ছে না। বর্তমানে আসি জাস্ট অন দ্য টুডে, আজকে কি হচ্ছে যাদবপুরে। কেন আপনার এতগুলো ইউনিভার্সিটি আছে, যাদবপুর আর প্রেসিডেন্সির ইকোসিস্টেম নিয়ে কেন আমাদের বলতে হচ্ছে? কারণ ওখানকার, আমি আবার রিপিট করছি, ওখানকার শিক্ষকদের বিরুদ্ধে আপনি লিস্ট করুন না, ইন্টারনাল এই যে মানে ওদের যে ইন্টারনাল কোয়ারি আছে সেটা দেখুন না, যাদবপুরের কতজন শিক্ষকের বিরুদ্ধে যৌন লাঞ্ছনার অভিযোগ আছে। ওই শিক্ষকরাই এই অতিবামদের প্রোটেক্ট করবে, অতিবামরা এই শিক্ষকদের জন্য স্লোগান দেবে এবং গোটার সুন্দর ইকোসিস্টেম চলবে, যে সুন্দর ইকোসিস্টেমে একজন প্রথম বর্ষের ছাত্র র্যাগিংয়ে মারা যাবে, একজন যেই হোক, বাবুল সুপ্রিয় বিজেপির মন্ত্রী হোক, তৃণমূলের মন্ত্রী হোক, ব্রাত্য বসু, সে ঢুকে তাকে হ্যাকেল করা হবে। আবারও বলছি, এটা একটা অভয়ারণ্য, এরা একটা বস্তার তৈরি করতে চাইছে, এটা রাষ্ট্রের সিদ্ধান্ত নিতে হবে যে তারা এই বস্তারটাকে অ্যালাউ করবে কি করবে না। যৌন হেনস্থা রোকবার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আইসিসি নির্বাচনের দাবি, সেটা ভারতের ছাত্র ফেডারেশন করেছিল। আজকেই সেই আইসিসি নির্বাচনের তারিখ, আপনার জুটার কতজন নেতার বিরুদ্ধে সেই যৌন নির্যাতনের অভিযোগ আছে, আপনারা তখন সেটা কি করেছেন?
আইসিসির নির্বাচনের জন্য আইসিসিতে ছাত্র প্রতিনিধি নির্বাচিত করে রাখতে হবে, মনোবিদদেরকে যুক্ত করতে হবে, এছাড়া এই নিয়ে কোনোদিন আন্দোলন করেছে? আন্দোলন শুধু এমন নয়, আন্দোলন ভুলে যাচ্ছে পদত্যাগ করেছিলেন আপনাদের দলের নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে আপনার ইউনিট প্রেসিডেন্ট। আসবে এক সেকেন্ড, আমি অশোকদার কাছে যাব। তার সঙ্গে আপনি যা যা বললেন, যে গল্পটা আপনি খাড়া করলেন, সেই চিঠি সকলের কাছে, আমাদের প্রেসের সকলের কাছে এই গল্পটার সঙ্গে ব্রাত্য বসুর গাড়ি চাপা দিয়ে দেওয়া একজন ছাত্র একবার কথা ব্রাত্য বসু এক নম্বর। আপনারা ওখানে যাদবপুরে একটা মুক্তাঞ্চল চালান। আমি একটা আপডেট দিয়ে দিই। সারা রাজ্যে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা। আমরা যেটা দেখতে পাচ্ছি যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এবং এই গোটা রাজ্যে যে কলেজগুলি তাতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। খুব সংক্ষেপে অর্ক। এইটা বোধহয় আপনি 2023 সালের একটা মামলার কথা বলছেন, এটা আগেই ছিল। এটা আজকে এসএফআই তাড়াহুড়ো করে গিয়ে আবার মেনশন করেছে। এটা 2021 একবার করেছিল, ডিসমিস ফর ডিফল্ট হয়ে যায়। 2023 তারা আবার কুনাল মাইতি এবং সুমন প্রামাণিক তাদের আজকে এটা মেনশন করেছেন। জজ সাহেব বলেছেন যে কোনো আর্জেন্সি নেই, কারণ কি 2023 থেকে আপনারা এই মামলা করে আসছেন এবং সেটাকে ফলো আপ করেননি। দেখুন, লিন্ডো কমিশনের কিছু ডাইরেকশনস আছে, স্টেট গভর্নমেন্টের একটা রেগুলেশন আছে যেটা অলরেডি বলা হয়েছে দ্যাট হ্যাজ টু বি চেঞ্জড। সেই চেঞ্জ নিয়ে কিছু আলোচনা হয়েছে। মামলা অলরেডি সাবজুডিস। আমার মনে হয় যে এই যে একটা প্যারালাল সব কিছু একসাথে করার একটা প্ল্যান, যে আমি মামলা করব, আমি কোর্টের হস্তক্ষেপ চাইব, আমি ব্রাত্য বসুকে মন্ত্রী হিসেবে ঘেরাও করে ফেলবো, তার গাড়ির উপরে ইট দিয়ে মারবো। আপনার একটু ভিজুয়ালটা দেখান না। কেউ একজন তো ইট দিয়ে ব্রাত্য বসুর গাড়িতে বারবার হ্যামার করছিলেন। তো সেই যে লোকটা যে হ্যামার করছিল সে তো কোন পার্টি, সে কোন ছাত্র, অশোকদা কেনই বা ছাত্র? নির্বাচনের কথাটা একটু বলে দেওয়া রুলে চলে, তাতে নির্বাচন। আমি যে কথাটা বলতে চাইছি, ইন্দ্রানুজ হতে পারে, আমার অনুজ হতে পারে, অন্য কারোর অনুজ হতে পারে। তার রাজনৈতিক সত্তাটা এক্ষেত্রে খুব একটা বড় কথা নয়। সে যদি রাষ্ট্রদ্রোহী হয়ে থাকে তার মানে সে দেশদ্রোহী নয়। রাষ্ট্রদ্রোহিতা আর দেশদ্রোহিতা এক জিনিস হতে পারে না। 2 নম্বর কথা হচ্ছে, যদি সত্যি সত্যি সে রাষ্ট্রবিরোধী কিছু কাজ করে থাকে তাহলে ইউপিএ আইন আছে, দেশের আরো অনেক কিছু আইন টাইন রয়েছে, তাকে ঢুকিয়ে দেওয়া উচিত, জেলে পুরে দেওয়া উচিত, তার বিরুদ্ধে মামলা করা উচিত। পুরো ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার কোনো জায়গা নেই। আমাদের কাছে খুব স্পষ্ট কথা মপিয়া, যে যারা ছাত্র আন্দোলনের নামে অধ্যাপক পেটায় কিংবা সিসিটিভি সার্ভেলেন্সের বিরোধিতা করে, আমরা তাদের বিরোধিতা করি। আবার যে রাষ্ট্রশক্তি যে ছাত্রদের কথা শোনার মতন সংযম দেখায় না, ধীশক্তির পরিচয় দেয় না, আমরা তাদেরও বিরোধিতা করি। আমরা খুব স্পষ্টভাবে বলছি, এখানে আচার্যের ভূমিকা থাকা দরকার, উপাচার্যের ভূমিকা থাকা দরকার, রাজ্য সরকারের ভূমিকা থাকা দরকার। আমার একটা প্রশ্ন অশোকদা, আমরা তো দেখেছি যে রাহুল গান্ধী তিনি বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে গিয়ে কথা বলেছেন। একেবারে আমার এক সেকেন্ড আমি শেষ করতে দিন কথাটা। কখনো তিনি মৎস্যজীবী যারা তাদের সাথে গিয়ে কথা বলছেন, কখনো কোনো কলেজে গিয়ে তিনি ইন্টারঅ্যাক্ট করছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধী আসতে চাইবেন বা আসতে চাইলে সেখানে ঢুকে ছাত্রছাত্রীদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে চাইলে আপনারা বলবেন যে হ্যাঁ রাহুলজি যান? কেন আমি আমাকে জিজ্ঞাসা করছেন? আমি তো আমার আজকে বক্তব্যে প্রথমে বলেছি আপনাকে, বিশ্বভারতীতে এসএফআই সুমনদা জানে, মনে আছে? রাহুল গান্ধীর বাবাকে যাওয়া উচিত। আমি আবার বলছি, কেন? এটা ভারতবর্ষ, এটা কি মানে ভারতবর্ষের বাইরে কোনো জায়গায় যদি বলে কেউ মনে করে থাকেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি। তিনি ওয়েলকাম হবেন সেখানে, সেটা তো আমি বলতে পারবো না। নাকি বাবুল সুপ্রিয় থেকে ব্রাত্য বসুর তালিকায়? ভেরি গুড পয়েন্ট। আসলে আমি একদম লেখা আছে বলতে দিন, ইন্টারাপ্ট করো না, প্লিজ অর্ক না, আগে বলতে দাও, আনইন্টারাপ্টেড করতে দাও। বলতে দেন তো, আমি তো বাইরে রয়েছি। আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে, রাহুল গান্ধী তো ছাড়ুন, রাহুল গান্ধীর বাবার সাথে বিশ্বভারতীতে কি হয়েছিল? রীতিমতো জামা খুলে তো প্রধানমন্ত্রী,
আরে বলছি না জেট ওয়াই অমুক তমুক, প্রধানমন্ত্রীর ওই নিরাপত্তা। এসএফআই জঙ্গি বিক্ষোভ দেখিয়েছিল এবং এসএফআই এর দাবি ছিল হোস্টেলে এসে রাজীব গান্ধীকে আলোচনা করতে হবে নিরাপত্তা রক্ষী ছাড়া। রাজীব গান্ধী সন্ধ্যেবেলা গিয়েছিলেন উত্তরায়ণের হোস্টেলে, এটা ইতিহাস। আমরা এই সংস্কৃতিতে বিশ্বাসী। একটা কথা বলে শেষ করব, ছত্তিশগড়ে পুরো কংগ্রেস নেতৃত্বকে মাটিতে মিশিয়ে দিয়েছিল এই মাওবাদীরা। তারপরে ডক্টর মনমোহন সিং বলেছিলেন মাওবাদীরা এই দেশের মানুষ, এটা আমাদের সংস্কৃতি, এটা কংগ্রেস। সুমনদা, আমি জানি না অশোক ভট্টাচার্য বোধহয় কংগ্রেসের ইতিহাস বুঝে গেছেন। চিদম্বরম অপারেশন গ্রিন হান্ট লঞ্চ করেছিলেন ছত্তিশগড়ে, মানে শুক্লা মারা যাওয়ার পর। আইদার মানে দেখুন, মানে মনমোহন সিং সেটাকে স্টপ করেছিলেন। আরে মনমোহন সিং তো বলবেনই, কিন্তু যে আবার মহা মুশকিল অশোক ভট্টাচার্য আপনি যখন বলছিলেন আমি বলিনি, আপনি যদি বিজেপির হাতে তাস তুলে দিতে চান তুলে দিন, কিন্তু আপনি যদি বলেন ইউপিএ 1 এর শেষের দিকে এবং অপারেশন গ্রিন হান্ট কে লঞ্চ করেছিল, পি চিদম্বরম এই অপারেশনের মাওবাদী বিরোধী অপারেশনের অন্যতম হোতা ছিলেন একদম, এবং যেটা যার প্রয়োজন নিয়ে কিন্তু কারো কোনো সংশয় নেই। সেই সময় আমি বললাম তো অর্ধেক গ্লাসে জল আছে। অশোক বাবু একটা সিম্পল প্রশ্নের উত্তর দিন, একটা সিম্পল প্রশ্নের উত্তর দিন। যে পার্লামেন্টে বোমা মারবে, যে বলবে রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে দিন, আপনি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চান না? চান, আপনি ঢুকিয়ে দিন না। আপনি ইন্দ্রানুজ রায়কে কিভাবে সাপোর্ট করছেন? আপনি ইন্দ্রানুজ রায়কে কিভাবে সাপোর্ট করছেন? সিম্পল প্রশ্ন, রাহুল গান্ধী একটা টি শার্ট পরে কনকনে ঠান্ডায় শ্রীনগরের রাস্তায় হাঁটেন, ডেফিনেটলি আমরা অ্যাপ্রিশিয়েট করি। রাহুল গান্ধী ওই টি শার্ট পরে গট করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতর ঢুকতে পারবেন? আরে রাহুল, আপনারা বলুন না ইন্টারঅ্যাক্ট করতে ঢুকে। হ্যালো, হ্যাঁ, রাহুল গান্ধী জেলে গেছেন। আমি একটা কথা বলি, অসুবিধার সমস্যা আমি বলি, এই যে রাহুল গান্ধীর কথা বলছেন না, এই বাম আর অতিবামকে আমি এক চোখেই দেখি। কেরালাতে যখন ভারত জোড়ো যাত্রা হচ্ছিল, এই এসএফআই রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাকে আটকে ছিল। এসএফআই এর মানে টুইট করে এক্স হ্যান্ডেল থেকে পোস্ট হয়েছিল রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার বিরুদ্ধে। এরা বলছে নাকি ঢুকতে দেবে, এই বাম অতিবামরা নাকি যাদবপুরে ঢুকতে দেবে। অশোকটা আমি জানি না, পশ্চিমবঙ্গে আসেন তখন তো আমরা দেখেছি যে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, শতরূপরা তারা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছে। দরকার নেই, আমার কথা হলো যে এই আমার সিম্পলি প্রশ্ন অশোক ভট্টাচার্য এটা বলে দিক, যিনি বলেন পার্লামেন্টে বোমা মারবো, যিনি বলেন রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, তাকে অশোক ভট্টাচার্য কি চোখে দেখে এইটা বলে দিন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত না, তাকে অশোক ভট্টাচার্য নতুন কোটেশনে তিনি মহান বিপ্লবী। একটু ধৈর্য দাও, আমাকে শেষ করতে হবে খুব সংক্ষেপে। অশোক দা, আমি বলছি ওয়াইনাদে রাহুল গান্ধীর কার্যালয় এসএফআই ভাঙচুর করেছিল, এটা যেমন সত্যি। আমি এসএফআই নিয়ে কথা বলছি না। প্লিজ একটু আনইন্টারাপ্টেড বলতে দিতে হবে। সুমন দা প্লিজ একটু ধৈর্য ধরতে হবে প্লিজ। ঠিক তারপরে আমরা এই রাজনৈতিক সংস্কৃতিতে, বহুত্ববাদী রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাসী। রাহুল গান্ধী পাল্টা টুইট করে এবং সংবাদ আমাদের সময় একদম সংক্ষিপ্ত। আমি দেবাঞ্জনের কাছে একটা কথাই মৃত্যুঞ্জয়কে বিরত করছি, অশোকদাকে বিরত করছি, প্লিজ দেবাঞ্জন এক সেন্টেন্স আমি তোমার রিঅ্যাকশন নেব। এই রিট পিটিশন একদিকে অর্করের রিট পিটিশনে করছে যে যাতে সেখানে পুলিশ প্রশাসন, সেখানে যে সশস্ত্র বাহিনী যাতে মোতায়েন হয়, অন্যদিকে শুভেন্দু অধিকারীরা তারা বলছেন যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা দরকার। বোঝাই যাচ্ছে তো, এই তো বিজেপির মুখপাত্র এখানে তো বলে গেল যে অপারেশন করে দাও, পুলিশকে দিয়ে অস্ত্র ঢোকাও, অস্ত্র প্রচার করতে হবে বললো, কোট আন কোট। আমি বলছি মানে কোন জায়গায় পৌঁছেছে এই সেটিংটা, যে তৃণমূল শাসিত রাজ্যে বিজেপির নেতা এটা বসে বলতে পারছে যে একটা স্টেট ইউনিভার্সিটির ভেতরে পুলিশ ঢুকিয়ে অপারেশন চালাও, অস্ত্র প্রচার করে দাও, অস্ত্র ঢোকাও সেই ইউনিভার্সিটির ভেতরে। এখানেই শেষ করতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ, এখানেই শেষ করছি। একটু পরে আমরা ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন কলকাতা টিভি।